সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রেটিনার আজকের সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল আহাদ রাফি। আমরা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো যে আন্তর্জাতিক বিষয়াবলীগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং আপনারা আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ক্লাসটা। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু নিশ্চিত করবেন কাইন্ডলি। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমরা তারপর আলোচনায় যাব। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি একটু চেক করে আপনাদের, আমরা পরে ক্লাসে যাচ্ছি। ওকে। ওকে, তাহলে আজকে আমরা আমাদের সাধারণ জ্ঞান যে আন্তর্জাতিক যে বিষয়াবলীগুলো আছে, আজকে আমরা সাম্প্রতিক যে বিশ্ব, সাম্প্রতিক বিশ্বের সাথে আমাদের পৃথিবীর পরিচিতি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকব এবং আমরা আমাদের আলোচনা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে একটা আজকে পিডিএফও রেখেছি। সাম্প্রতিক বিশ্ব যদি আমরা বলতে চাই, বর্তমান পৃথিবীতে অনেক ধরনের আন্তর্জাতিক সমস্যা চলছে। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের আন্তর্জাতিক সমস্যা চলছে। সেই বিষয়গুলো নিয়ে একটু দেখবো আমরা। ধরেন আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, যে যুদ্ধ 2022-এ শুরু হয়েছে, এবং বর্তমান পৃথিবীতে আমরা আরো প্রবলেম দেখতে পাচ্ছি। যেমন ধরেন এই যে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, ইসরায়েল লেবানন যুদ্ধ, ইভেন সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে স্বৈরাচার বাশার আল আসাদের পতন হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আমরা একটু আজকে দেখব। ঠিক আছে? তো আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীতে আমরা একটু আজকের পিডিএফ এ এখানে আন্তর্জাতিক বিষয়াবলী আছে। তাহলে আমরা দেখবো হচ্ছে বিশ্বের সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ। তাদের মধ্যে প্রথমে রয়েছে 60তম মার্কিন নির্বাচন। ওকে। তাহলে সম্প্রতি যে ইউএসএ প্রেসিডেন্ট ইলেকশন অনুষ্ঠিত হয়েছে নভেম্বর মাসের 5 তারিখে, সেই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছিল 1776 সালের 4 জুলাই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, এবং তারা শত্রুপক্ষ থেকে মুক্ত হয়েছিল, অর্থাৎ ব্রিটেন থেকে তারা মুক্ত হয়েছিল 1783 সালের দিকে। ঠিক আছে? তাহলে এই যে তারা, এই যে গণতন্ত্রের, মানবাধিকারের একটা লিগেসি বহু কাল ধরে তারা আহ, রেখে দিয়েছে, বা বহু কাল ধরে তাদের একটা ইউনিক সিস্টেমে তাদের ইলেকশনটা তারা পরিচালনা করছে। তাহলে এটি খুবই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আমরা নর্মালি দেখতে পাই না। তো এই জন্য মনে করি আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সারা পৃথিবীতে গণতন্ত্রের চর্চা করছে, এবং তাও তাদের বিভিন্ন কিছু ইস্যুজ আছে যেগুলো ইসরায়েলকে হেল্প করা সহ শুরু করে আরো অনেক ধরনের বিষয় আছে, যেগুলো কিন্তু মানে মানে যে আপনাদের আন্তর্জাতিক বিশ্বে তাদের প্রতি একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করেছে আমরা দেখতে পেয়েছি। তাহলে ইউএস ইলেকশন আমরা জানি এইবার রিপাবলিকান পার্টির যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, উনি আবার নির্বাচনে জিতেছেন, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং আমরা জানি জানুয়ারিতে উনি ক্ষমতা আবার দখল করবেন। হ্যাঁ, আপনাদেরকে সব কিছু পাঠিয়ে দিবে, এবং হচ্ছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর আমরা একটু আলোচনা শুনবো, এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো করবেন, এবং আমি সুযোগ পেলে আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। সেই কমেন্ট, ইউটিউব কমেন্টে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে। তাহলে এবার আসেন, তাহলে 47তম প্রেসিডেন্ট হিসেবে কে নিয়োগপ্রাপ্ত হয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সাহেব। ওকে। তাহলে আমরা এই সমস্ত ইনফরমেশন গুলো, তাদের রাজনৈতিক যে যে দেখেন রাজনৈতিক প্রকৃতি, প্রতীক, তারপরে হচ্ছে রিপাবলিকান পার্টি কেমন, সে হচ্ছে রক্ষণশীল একটা কনজারভেটিভ পার্টি, অর্থাৎ আপনারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আচরণে দেখতে পাবেন সে কিন্তু যুদ্ধবাজ না। সে মোটামুটি মূলত বলা যায় সে একজন বিজনেসম্যান। ঠিক আছে? বিজনেসম্যান, সে তার বিজনেস চালাবে, এবং তার কথা হচ্ছে আমি বাণিজ্যিকভাবে আমার রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব।
আমি আমার অর্থনীতি বাড়াবো। যুদ্ধতে তো আমার ব্যয় হচ্ছে, মধ্যপ্রাচ্যে আমার সৈন্য আছে, ওদের জন্য আমার টাকা পয়সা খরচ হচ্ছে। আমি এখানে অস্ত্র দিচ্ছি ইউক্রেনকে, আমি আজ থেকে প্রায় এই যে 22 সাল থেকে আমি অস্ত্রশস্ত্র দিয়ে যাচ্ছি। তাহলে অস্ত্রশস্ত্র দিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আমার আমার হচ্ছে প্রচুর পরিমাণ টাকা পয়সার লস হচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে নতুন সদ্য যে প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এইসব বিষয়ে চান না। একই সাথে আমরা ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের দিকে যদি আমরা দেখি, তাহলে তিনি কিন্তু একজন উদারপন্থী কিংবা মধ্যমপন্থী। ঠিক আছে, উদারপন্থী কিংবা মধ্যমপন্থী। আপনারা হয়তো আপনারা যেহেতু সায়েন্সে পড়েছেন, অনেকে হয়তো জানবেন না যে রক্ষণশীল কি জিনিস, উদারপন্থী কি জিনিস, এ সমস্ত বিষয় হয়তো জানবেন না। আমরা অনেকেই শুনে থাকবেন ফ্রেঞ্চ রেভলিউশনের কথা শুনেছিলাম আমরা, ঠিক না? যেটা 1789-এ হয়েছিল, 1789 থেকে 1799 সালে ফ্রান্সে একটা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র বা পুঁজিবাদ আনার যে একটা পার্ট ছিল, একটা বিপ্লব ছিল, এটাকে বলা হয় ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, তাহলে ওই ফ্রেঞ্চ রেভলিউশনের সময় তাদের একটা অ্যাসেম্বলি ছিল যেটার নাম জাতীয় পরিষদ। ওই জাতীয় পরিষদে যারা স্পিকারের ডান দিকে বসতো তাদেরকে বলা হয়তো ডানপন্থী, যারা সোজাসুজি সামনাসামনি বসতো তাদেরকে বলা হয়তো মধ্যমপন্থী বা নরমপন্থী, বা উদারপন্থী। আর যারা বামে বসতো তাদেরকে কি বলা হতো, যারা বামে বসতো তাদেরকে বলা হয়তো বামপন্থী। ঠিক আছে, তো এখন ওই সময়কার যে পার্টিগুলোর চরিত্র দেখা যায়, যারা ডানপন্থী তারা কিন্তু একটু আপনার ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেয়, যারা উদারপন্থী বা নরমপন্থী তাদের আবার ধর্মভিত্তিক রাজনীতিও থাকে, আবার দেখা গেল ধর্মহীন রাজনীতিও থাকে, অর্থাৎ সেকুলারিজম আমরা যেটাকে বলি। আবার বামপন্থী যারা, তারা চায় কি ধর্ম কেন রাজনীতিতে আসবে, ধর্ম তো রাজনীতির জিনিস নয়। ঠিক আছে, তারা হচ্ছে এই বিষয়টা দেখে আর কি। ওকে, তাহলে আমরা অন্য কোনো এক সময় সময় হলে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। তাহলে আমাদের আপাতত টপিকে চলে আসি। তাহলে দলীয় প্রতীক আমরা দেখবো হাতি, এবং হচ্ছে এখানে কি ডেমোক্রেটিক পার্টির দলীয় প্রতীক হচ্ছে আপনার কি গাধা। একই সাথে আমরা জানি এই যে ডেমোক্রেটিক পার্টি যেটা, সরি রিপাবলিকান পার্টি যেটা, তাদেরকে বলা হয় কিন্তু আপনার গ্র্যান্ড ওল্ড ওল্ড পার্টি। কি বলা হচ্ছে? গ্র্যান্ড, আমরা যদি লিখি গ্র্যান্ড ওল্ড ওল্ড পার্টি বলা হচ্ছে, গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হচ্ছে এটাকে, গ্র্যান্ড ওল্ড পার্টি। ঠিক আছে, তারপর আমরা দেখবো এখানে কি আছে, তাদের কালার, এগুলো দরকার নাই, কালার দরকার নাই, দলীয় প্রতীক দরকার আছে। তারপর আসেন, তারপরে হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ, 2024 নির্বাচনে প্রার্থী ছিলেন কে? ডোনাল্ড ট্রাম্প বিজয়ী প্রার্থী, আর পরাজিত প্রার্থী কে? কমলা হ্যারিস। কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নীতি আছে, তাদের নির্বাচনের নীতি আছে। আমরা যদি এখানে একটু দেখি, তাদের নির্বাচনের নীতিটা হচ্ছে কি আপনার, এদের নির্বাচনের নীতিটা হচ্ছে উইনার টেকস অল। এবং আমরা যে একটু মনোযোগ দিব, আমরা ইউএস এর ইলেকশনটা আসলে কিভাবে হয় আমরা জানি। ইউএস এর স্টেট কয়টা? ইউএস এর স্টেট হচ্ছে 50টা। কয়টা স্টেট? 50টা। এই 50টা স্টেটে 2 জন করে টোটাল, তাহলে 50 × 2 সমান কতজন? 100 জন কি থাকবেন? 100 জন হচ্ছে সিনেট সদস্য থাকবেন। 100 জন কি থাকবেন? সিনেট সদস্য থাকবেন। 100 জন কি থাকবেন? সিনেট সদস্য থাকবেন। এবং এই যে 100 জন, তারপরে তাদের হচ্ছে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। ঠিক আছে, এবং পার্লামেন্টের 2টা কক্ষ আছে তাদের। একটা কক্ষের উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস। ঠিক আছে, সরি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। কি নাম? একটা হচ্ছে সিনেট, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে তাদের 100 জন সিনেট প্রতিনিধি, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা, আমি এখানে শুধু লিখে দিলাম, রিপ্রেজেন্টেটিভ যেটা, তাদের হচ্ছে 435 জন। ঠিক আছে, তাহলে আমাদের একটু একটু পরে দেখতে হবে। এরপর আসেন, তাদের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, অর্থাৎ এটা একটা জেলা, যে জেলাটাকে, যে জেলাটা যেহেতু রাজধানী, এবং এই রাজধানীটা এত যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে এখানের জন্য 3 জন বরাদ্দ। তাহলে তাদের ওয়াশিংটন ডিসি, অর্থাৎ ওয়াশিংটন ডিসির জন্য কয়জন বরাদ্দ? 3 জন বরাদ্দ। আমরা যেমন দেখেন, আমাদের নির্বাচনে যখন আমরা কি বলি, আমরা বলি হচ্ছে আমাদের, ঠিক আছে, আমরা যেমন আমাদের ইলেকশনের সময় বলি আসন, সিট বলি না, পার্লামেন্টের সিট বলি। তারা বলে কিন্তু এটাকে ইলেকটোরাল কলেজ।
তাহলে তাদের আসনগুলোকে বলবো আমরা কি ইলেকটোরাল কলেজ বলবো। তাহলে দেখেন টোটাল একটু আমাকে যোগ করে দেন আপনারা। 100, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হচ্ছে 435, এবং ওয়াশিংটন ডিসির জন্য 3 জন। তাহলে টোটাল কত? টোটাল 538 জন সদস্য থাকবে এখানে। 538 জন কি থাকবে? ইলেকটোরাল কলেজ থাকবে। এই ইলেকটোরাল কলেজ থেকে যদি আপনি প্রেসিডেন্ট নির্বাচিত হইতে চান, আপনার কয়টা লাগবে? আপনার লাগবে 270টা। কয়টা লাগবে? 270টা ইলেকটোরাল কলেজ লাগবে। এই যে ইসি, ইসি মানে হচ্ছে তাদের ইলেকটোরাল কলেজ। তাদের কি? ইলেকটোরাল কলেজ। এটা আপাতত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং কি আছে? আপনাদের কিন্তু একদম সিম্পল সিম্পল কোয়েশ্চেন আসবে, যে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হইতে হলে এখানে কয়টা ইলেকটোরাল কলেজ দরকার, বা তাদের সবচেয়ে বড় অঙ্গরাজ্য কি। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে, যদি বলি আয়তনে তাহলে সেটি হচ্ছে আপনার কি ক্যালিফোর্নিয়া, যদি বলি আয়তনে সেটি হবে আলাস্কা, যদি বলি জনসংখ্যায় সেটি হবে ক্যালিফোর্নিয়া। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসে এবং আমরা দেখতে পাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোতে আমরা এই টাইপের প্রশ্নগুলাই দেখতে পাবো। এবং সাম্প্রতিক যে ইস্যুগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের রিসেন্ট যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আপনাদের জানুয়ারির কত তারিখ, 17 তারিখ শুনলাম। তাহলে এই যে এই সময়টাতে এগুলো কিন্তু আসতে পারে। আগে আপনারা জানেন, আগে কিন্তু সাধারণ জ্ঞানে বাংলাদেশ পার্টটাই আসতো, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমস্ত বিষয়। এখন যেহেতু আন্তর্জাতিক পার্ট দেওয়া শুরু করেছে, তাহলে একদম বেসিক থেকে কিছু কোয়েশ্চেন আসবে। তো আমরা যেহেতু আমাদের অন্যান্য প্রিপারেশন নিতে হয়, আমাদের প্রিপারেশনটা নিতে হবে খুব অল্প সময়ে, বেশি কিছু আমাদের জেনে নিতে হবে। বোঝা গেছে? যেহেতু আমাদের সময়টা কম, এবং আমরা অনেকেই দেখি যে সাধারণ জ্ঞানকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সাধারণ জ্ঞানে একদম কাটায় কাটায় মার্ক তোলা সম্ভব। খুবই ইজি কোয়েশ্চেন আছে। আপনি যদি একটু প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন, টিচারদের ক্লাসের আলোচনাগুলো যদি আপনি কাইন্ডলি শুনেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা মনে করি একটা ভালো পজিশন ইনশাল্লাহ করে নিতে পারবেন আপনারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি একটু আপনাদেরকে বোঝাই দেই। ধরেন তাদের ক্যালিফোর্নিয়াতে, কোথায়? এই যে আমরা দিলাম ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়াতে কি আছে? ক্যালিফোর্নিয়াতে ধরেন ইলেকটোরাল কলেজের সংখ্যা কয়টা? ইলেকটোরাল কলেজের সংখ্যা হচ্ছে 55টা। অর্থাৎ তাদের ক্যালিফোর্নিয়া যে অঙ্গরাজ্যটি আছে, সেখানে ইলেকটোরাল কলেজের সংখ্যা কয়টা? 55টা। এখন এই 55টার যদি অর্ধেক বেশি, অর্থাৎ এখান থেকে যদি 30টা কে পেয়েছে, ধরেন 30টা পেয়েছে রিপাবলিকান পার্টি, তাহলে বাকি 25টাও কিন্তু কার হয়ে যাবে? এই রিপাবলিকান পার্টির হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় উইনার টেক্স অল। অর্থাৎ আপনি যে অঙ্গরাজ্যে, যেমন কি তাদের বড় বড় কিছু অঙ্গরাজ্য আছে, যেমন কি ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ কি আছে, ইলেকটোরাল কলেজ আছে, অর্থাৎ 55টা। টেক্সাসে যেমন আছে কয়টা? টেক্সাসে আছে হচ্ছে আপনার 38টা। তারপরে ভার্জিনিয়াতে আছে হচ্ছে আপনার কয়টা? 29টা। এই 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 যে বেশি বেশি যে ইলেকটোরাল কলেজগুলো আছে, সেখানে জিতলে মোটামুটি প্রেসিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া আরো একটা বিষয় আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রাজ্যগুলো, 7টি রাজ্য আছে তাদের, সেই রাজ্যগুলো হচ্ছে আপনার কি এই, দুদুল্যমান রাজ্য। কি রাজ্য? দুদুল্যমান রাজ্য। অর্থাৎ এখানে যারা জিতবে তারাই কিন্তু প্রেসিডেন্ট হয়ে যায় পরবর্তীতে, আমরা দেখি। অর্থাৎ কিছু আসন আছে যেগুলো হচ্ছে ডেমোক্রেটদের, কিছু আসন আসন আছে যেগুলো হচ্ছে রিপাবলিকানদের। বোঝা গেল? তাহলে এই কারণে এখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে উইনার টেক্স অল। একটা অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ যতটি আছে, তার মধ্যে যদি আপনি 50%-এর বেশি পেয়ে যান, তাহলে সব আপনার হয়ে যাবে। এটাকে বলা হয় উইনার টেক্স অল। তাহলে পরীক্ষায় আসতে পারে উইনার, আমি একটু, উইনার উইনার টেক্স টেক্স অল। ঠিক আছে? এই যে এই নীতিটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনের সাথে প্রযোজ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যাদের একটু নেট প্রবলেম, তাদের মনে হয় একটু ঘোলা লাগতেছে না? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে একটু দেখবো। তাহলে দেখেন, এই যে ইলেকটোরাল কলেজ, এই যে ইলেকটোরাল কলেজ হলো, ইলেকটোরাল কলেজে কয়টা কয়টা পেলো? রিপাবলিকান পার্টি পেয়েছে 312টা, এরা পেয়েছে হচ্ছে 226টা। এই জিনিসগুলো একটু জেনে নেবেন। ওকে? তারপর আমি এতক্ষণ আপনাদের সাথে যেটা আলোচনা করেছি, এখানে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা, আইনসভার উচ্চ কক্ষের নাম দেখেন। 1 নম্বরে কি বলা আছে? উচ্চ কক্ষ বলা আছে। উচ্চ কক্ষকে বলা হচ্ছে সিনেট, নিম্ন কক্ষকে বলা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তাহলে এখানে 100, এখানে 435, এখানে 3।
টোটাল কত হচ্ছে? 538টা হচ্ছে। এবং আপনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান, এই 538টা থেকে আপনার কয়টা লাগবে? আপনার 270টা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পেয়েছে কত? 312টা পেয়েছে। তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখে নেব। ওকে, হ্যাঁ, আপনারা এগুলো যাদের পিডিএফ লাগবে আপনারা এখান থেকে কালেক্ট করবেন। ঠিক আছে। আর এখানে সবগুলো সাজানো গোছানো সুন্দরভাবে দেওয়া আছে রেটিনার ডাইজেস্ট বইটাতে, এখান থেকে আপনারা পড়ে নেবেন আর কি। ওকে, তাহলে এবার আসেন আমরা আরো একটি খুবই বার্নিং ইস্যু নিয়ে আমরা পড়বো এখন। সেটি হচ্ছে জলবায়ু ইস্যু। জলবায়ু ইস্যু, দেখেন একটু কাইন্ডলি সবাই যদি খাতা কলম নিতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। আমি দু একটা বাইরের ইনফরমেশন বলবো, এগুলো একটু দরকার আছে। দেখেন, পৃথিবীতে কিন্তু পরিবেশ বিষয়ে প্রথম কনসার্ন দেখায় মানুষ 1972 সালে। 1972 সালে কিন্তু পৃথিবীতে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কত সালে? 1972 সালে। এই যে 1972 সালে পরিবেশ বিষয়ক যে সম্মেলন, এটাকে বলা হয় স্টকহোম সামিট। স্টকহোম সামিট, এই স্টকহোম কোথায়? এটা হচ্ছে সুইডেনের রাজধানী। কি নাম? স্টকহোম। ঠিক আছে, স্টকহোম সামিট। তাহলে এই যে স্টকহোম সামিটের পরে আমরা দেখতে পাই পৃথিবীর মানুষজন আস্তে আস্তে, বিশ্ব নেতারা, বিশ্বের যে বড় বড় যে মোড়ল রাষ্ট্রগুলো আছে, তারা আস্তে আস্তে পরিবেশ বিষয়ে সচেতন হওয়া শুরু করে। এবং আমরা একটা সময় আবার দেখতে পাই 1992 সালে পৃথিবীতে প্রথম ধরিত্রী সম্মেলন হয়েছিল, অর্থাৎ আর্থ সামিট হয়েছিল। এরপরে দেখা যায়, অর্থাৎ আর্থ সামিট কেন হয়েছিল? সারা পৃথিবীতে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, এটার কারণে যেহেতু আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা, এই জন্য আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এই কারণে অনেকগুলো রাষ্ট্র কি হয়ে যাচ্ছে? জলবায়ুর দিক থেকে ভালনারেবল হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়কে ডিল করার জন্য 1992 সালে একটা কি করা হয়? একটা আর্থ সামিট করা হয়। এই আর্থ সামিটের মাধ্যমে আপনার 1994 সালে একটা জাতিসংঘ জলবায়ু বিষয়ক সনদ স্বাক্ষরিত করে। জাতিসংঘ জলবায়ু বিষয়ক কি সনদ স্বাক্ষরিত করে। এই যে সনদের মাধ্যমে আমরা কি পাচ্ছি? কপ পাচ্ছি। কপ প্রথম হয়েছিল 1995 সালে জার্মানিতে। তাহলে এই যে কপ, যেটা আমরা 29তম কপ দেখতেছি এখানে, সেটি প্রথম হয়েছিল। আমরা কি কালার চেঞ্জ করব নাকি? কালার চেঞ্জ করা যায়। ওকে, ঠিক আছে। কালারটা নেওয়া যায়, এটা নিলাম। ওকে, তাহলে আসেন কপ। তাহলে এই যে কপ, প্রথম কপ পৃথিবীতে, প্রথম প্রথম কপ হয়েছিল কত সালে? 1995 সালে। 1900 কত সালে? 95 সালে পৃথিবীতে প্রথম কপ হয়েছে। এবং এটা হয়েছে জার্মানির বার্লিন শহরে। কোথায় হয়েছিল? জার্মানির বার্লিন শহরে হয়েছিল। ওকে, তাহলে দেখেন এখানে কপ 29তমটা আমরা পড়বো। ঠিক আছে। কপ আবার, এই কপ 30তম হবে ব্রাজিলে। ব্রাজিলে অনুষ্ঠিত হবে 2025 সালে। তাহলে আপনারা একটু জানবেন, কনফারেন্স অফ দ্য পার্টিস পূর্ণরূপ আসতে পারে এখানে, কি আসতে পারে? কনফারেন্স অফ দ্য পার্টিস। তাহলে কপের পূর্ণরূপ কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। ওকে, তারপরে দেখেন আয়োজক কে? এই যে এটা হচ্ছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সনদ, ইউএনএফসিসিসি। ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। যদি পারেন একটু লিখে রাখেন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা বাকুতে হয়েছে। যেহেতু এটার সভাপতি কে থাকবে তাহলে? যেহেতু বাকু অর্থাৎ আজারবাইজান, আজারবাইজানের প্রেসিডেন্ট যেহেতু কে? ইলহাম আলিয়েভ। তাহলে ইলহাম আলিয়েভ হচ্ছেন এটার সভাপতি হয়েছিল। ঠিক আছে। তাহলে 25 সালে কি হবে? 25 সালে হবে ব্রাজিলে। এবং ওই সময় সভাপতি থাকবেন ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট আছেন, লুলা ডি সিলভা। লুলা ডি সিলভা, উনি ছিলেন কি? হ্যাঁ, একটা লুলা দল আছে না ব্রাজিল, তাহলে এই জন্য তাদের প্রেসিডেন্টের নামও কিন্তু কি? লুলা ডি সিলভা। বুঝতে পারছেন? তারপর আসেন, তাহলে আমরা একটু কাইন্ডলি পড়ে নেব এখানে। COP 29 কি হলো আপনার? এই যে দেখেন, তারা এই যে পরীক্ষা আসতে পারে, সম্মেলনে বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় দেশগুলো তাপ নির্গমন কমাতে কত বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে? 300 বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ঠিক আছে। তারপর আসেন কার্বন ক্রেডিট চুক্তি। কার্বন ক্রেডিট চুক্তি, এই কার্বন ক্রেডিটটা একটু বুঝাই আপনাকে। কার্বন ক্রেডিটটা হচ্ছে, এটা অনেক আগে হয়েছিল। এটা হয়েছিল কিয়োটো প্রোটোকলে।
কিয়োটো নামে একটা জাপানের প্রোটোকল হয়েছিল, পরিবেশ বিষয়ক একটা প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকলে বলা হয়েছিল আপনাকে আন্তর্জাতিক বিশ্ব আপনাকে যে পরিমাণ কার্বন নিঃসরণের সুযোগ দিবে, এর বেশি যদি আপনি করেন, তাহলে ওই যে আপনার যে ক্রেডিটটা খরচ, আপনার যে বেশি খরচ করেছেন, তাই ওই বেশিটার জন্য যে রাষ্ট্র করে নাই, কার্বন নিঃসরণ করে নাই, সেই রাষ্ট্রকে আপনার পে করতে হবে। এটার নাম হচ্ছে কার্বন ক্রেডিট। অর্থাৎ আপনার কাছে কিছু ক্রেডিট জমা থাকবে, যে রাষ্ট্র করে নাই সে ওই ক্রেডিটগুলো অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করতে পারবে। বোঝা গেছে? এটাই হচ্ছে আপনার কার্বন ক্রেডিট। ঠিক আছে? তাহলে কার্বন ক্রেডিট আমরা একটু এখানে অনেক পড়াশোনা এখানে একটু আমরা পড়ে নেব। তারপর আসেন গ্লোবাল জিরো। এই যে G0 মানে কি আপনার গ্লোবাল জিরো, আমরা একটু এখানে লিখতে পারি। এটার নাম হচ্ছে গ্লোবাল গ্লোবাল জিরো। ঠিক আছে, গ্লোবাল জিরো। G0 মানে হচ্ছে কি গ্লোবাল জিরো। দেখেন 10 নভেম্বর 2024 সালে চারটি ছোট কার্বন নেতিবাচক দেশ, চারটি ছোট কার্বন নেতিবাচক দেশ মানে হচ্ছে যেই দেশগুলো কার্বন নিঃসরণ করে না, যে দেশগুলো কি করে না, কার্বন নিঃসরণ করে না। জি ভাই, আপনাদেরকে পিডিএফ দিয়ে দিবে। ভাইয়া একজন প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্রের আগে মার্কিন কেন। হ্যাঁ, এরা তো যুক্তরাষ্ট্র তো আসছে কোত্থেকে আপনার ব্রিটেন থেকেই তো আসছে। আপনারা যেটা জানেন গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন হচ্ছে আবার দুইটা একটা কি নিয়ে একটা দ্বীপপুঞ্জে গঠিত, দ্বীপাঞ্চলে গঠিত, এটার নাম হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ওখানে আবার আইরিশরা এসে যুক্ত হয়েছে, সাথে হচ্ছে আইরিশ দ্বীপপুঞ্জ ব্রিটিশ দ্বীপপুঞ্জ মিলে হচ্ছে ইউকে হলো আর কি। ঠিক আছে? তো ব্রিটেনে একটা জায়গা আছে, নাম হচ্ছে মার্ক অফ কর্নওয়াল। এই মার্ক অফ কর্নওয়ালকে সংক্ষেপে মার্কিন ডাকা হয়। যেহেতু ওখানকার ইউএসএ প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্ক অফ কর্নওয়ালের ভূমিকা আছে, এই জন্য তাদেরকে মার্কিন জাতি বলে ডাকা হয়। যেহেতু বেশি ওখান থেকে মানে যারা সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের ওই মার্ক অফ কর্নওয়ালের একটা ভূমিকা আছে, এই জন্য নাম দিয়েছে মার্কিন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর আসেন। তাহলে G0 মানে হচ্ছে আপনার কি চারটি ছোট কার্বন নেতিবাচক দেশ। কার্বন নেতিবাচক দেশ মানে যেই রাষ্ট্রগুলো কি করে না, আপনার কার্বন নিঃসরণ করে না। যেমন ধরেন ভুটান কার্বন নিঃসরণ করে না, তাহলে আমরা কার্বন নেতিবাচক দেশ বলতে পারি তাকে। তারা কি হয়ে, তারা এক হয়ে কি কি ফোরাম গঠন করেছিল, G0 ফোরাম গঠন করেছে, বা গ্লোবাল জিরো, অর্থাৎ পৃথিবী থেকে কার্বন তারা কি কি করে দেবে, কার্বন নিঃসরণের জন্য, কার্বন নিঃসরণের যে ক্ষতিকর প্রভাব পৃথিবীকে পোহাতে হচ্ছে, তারা সেটা চায় না। ওকে, তাহলে 29তম কপ সম্মেলনে এই ফোরামে কারা কারা রয়েছে পরীক্ষায় আসতে পারে। G0 কাদের নেতৃত্বে গঠিত হয়েছে? তাহলে ভুটান, আফ্রিকার একটা দেশ মাদাগাস্কার, দক্ষিণ আমেরিকার একটা দেশ পানামা, এবং দক্ষিণ আমেরিকার আরেকটা দেশ সুরিনাম। আপনারা এগুলো তো চিনেন। ভুটান হচ্ছে আমাদের ঠিক ভারতের পাশে একটা রাষ্ট্র, নাম হচ্ছে কি ভুটান। মাদাগাস্কার ভারত মহাসাগরে অবস্থিত একটা রাষ্ট্র। তারপরে পানামা, পানামা তো আপনারা জানেন যেখানে পানামা খাল অবস্থিত। একসময় তারা কলম্বিয়ার কি ছিল, উপনিবেশ ছিল। 1914 সালে কলম্বিয়া থেকে তারা স্বাধীনতা অর্জন করেছিল। তারপরে সুরিনাম, সুরিনাম হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা ছোট্ট দেশ, নাম হচ্ছে সুরিনাম। ঠিক আছে, তারা এই G0 প্রকল্পটা হাতে নিয়েছে। ওকে, তারপর আমরা জানি COP30 COP30 কোথায় হবে? ব্রাজিলের বেলেম ডি পেরা শহরে হবে 2025 সালে। তাহলে তখন তখন কে সভাপতি থাকবে? ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট, লুলা ডি সিলভা। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, আমাদের অনেকগুলো টপিক, আমরা একটু পরের টপিকে যাই। ঠিক আছে। হ্যাঁ, একটু আমাদের সাধারণ জ্ঞান মনে রাখতে একটু কষ্ট হয়, বা টিচাররা যখন অনেকগুলো ইনফরমেশন বলে তখন আমাদের মাথায় হয়তো অনেক সময় জ্যাম হয়ে যাবে, আমরা নিতে পারছি না, এরকম অনেক অনেক কিছু বিষয় দেখা যায়। তো আমরা হচ্ছে একটু স্থির হয়ে সাধারণ জ্ঞান এই যে বিষয়টা আমাদের একটু পড়তে হবে, একটু অল্প সময়ের মধ্যে যাতে বেশি ইনফরমেশন মাথায় নেওয়া যায় সেই বিষয়টা দেখতে হবে। আমরা একটু যখন বাসায় পড়ি তখন আমরা একটু আলোচনা করে পড়বো, বা আমরা যারা মেসে থাকি কিংবা হোস্টেলে থাকি একটু আলোচনা করে পড়বো, এবং আমরা একটা জায়গা থেকেই পড়বো। ধরেন আপনি আপনি পিডিএফটা পেলেন, পিডিএফটা থেকে আপনি পড়বেন। এদিক ওদিক করতে গেলে আপনার এই বই ভালো লাগছে, ওই বই ভালো লাগছে, তখন হচ্ছে আপনি কিন্তু ব্রেনটা আমাদের কি হয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। বুঝা গেল? তো এই কারণে আমি বলতে চাই, এই কারণে বলতে চাই কি আপনার, আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এক জায়গা থেকে একই জিনিস বারবার পড়তে হবে। ঠিক আছে, আমার এডমিশন প্রিপারেশন সময় কিন্তু আমি একইভাবে এই কাজটাই করেছি। এবং আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা করেছি, এবং আমার ভর্তি সিরিয়াল ছিল বি ইউনিটে 17তম ছিল, এবং কলেজ ছিল নটরডেম কলেজ। ঠিক আছে, তো আমার প্রিপারেশনের কথা যদি আমি বলি, এবং আমি একসময় সায়েন্সে ছিলাম আর কি, তো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। এইচএসসি তে অবশ্য সায়েন্স ছেড়ে দিয়েছি, পরে আর্টসে এসেছি।
তো আমার কারণ আমার পলিটিক্স, এই যে জিওগ্রাফি, এই সমস্ত বিষয় ভালো লাগতো, এই জন্য এসেছি। তো এই জন্য বলতে চাই, সাধারণ জ্ঞানের সাথে অনেকদিন যেহেতু আমার পরিচিতি, এবং আমি পড়াচ্ছি, অনেক বছর ধরেই পড়াচ্ছি, প্রায় 6-7 বছর, 7 বছর হয়ে গেছে আমার শিক্ষকতা অ্যাডমিশন পড়ানোর বয়সটা। তো এই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে সাধারণ জ্ঞানটা মনে রাখার জন্য আমাদের একটু বারবার রিভিশন দিতে হবে। আমি যখন একটু বাসায় বাইরে যাব, কোচিংয়ে আসতেছি, যাচ্ছি, তখন আমি একটু ফোন আছে, কিংবা হচ্ছে আমি একটু ফ্ল্যাশ কার্ডে লিখে রাখলাম। আমাদের তো অনেক স্টিকি নোট আছে, আমরা একটু লিখে রাখলাম, লিখে আমার টেবিলের সামনে রাখলাম। হ্যাঁ, আমি একটু মানচিত্রটা দেখলাম। ঠিক আছে, আমার তাহামরি সময় দেওয়ার তো কি নাই, আমার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে অল্প সময়ে যাতে বেশি ইনফরমেশন কালেক্ট করা যায়, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু দেখতে হবে। রিভিশন, ব্যাপারটা রিভিশন না দিলে আপনার কিন্তু হবে না। মাথায় রাখতে হবে, শর্টকাট দিয়ে আপনি কখনোই, শর্টকাট ওয়ে, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সাকসেসের জন্য আপনার শর্টকাট ওয়ের কোনো কাজে আসে না আর কি। ঠিক আছে, এই জন্য আমরা যেগুলো বিষয় গুরুত্বপূর্ণ, এগুলো আমরা হাবিজাবি পড়বো না। যেগুলো আমরা টিচাররা বলছি, এই জিনিসগুলো পড়বো, যেগুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় না আসে এই ধরনের বাদ দিতে জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আসি। ইসরায়েল প্যালেস্টাইন সংকট, যে সংকটের শুরু মানে আদিকাল থেকে আমরা জানি, যে সংকটের শুরু হচ্ছে আপনার ধর্মভিত্তিক, যে সংকট শুরু হয়েছে সেটি বহু আগের সংকট। তো আমরা জানি 1917 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঠিক শেষ শেষ বছরের আগের বছর, অর্থাৎ 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং ঘোষণা হয়। এবং এই ইসরায়েল রাষ্ট্রের যে ঘোষণা, প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছে বেলফোর, স্যার আর্থার জেমস বেলফোর, 1917 সালে, তারই পরিপ্রেক্ষিতে 1948 সালে তারা প্যালেস্টিনিয়ানদের জায়গায়, ফিলিস্তিনের জায়গায় একটা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, যেটির নাম হচ্ছে ইসরায়েল। যেটি বলা হয় আরব বিশ্বের ক্যান্সার। আরব বিশ্বের কি হিসেবে পরিচিত? ক্যান্সার হিসেবে পরিচিত ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েল। তাহলে এই যে ইসরায়েলের সংকটটা বহু আগের একটা সংকট। আমরা জানি পরবর্তীতে ইসরায়েলিদের সাথে আরবদের যুদ্ধ হয়েছে 4 বার। কয়বার যুদ্ধ হয়েছে? 4 বার। এগুলাকে বলা হয় আরব ইসরায়েল যুদ্ধ। কি বলা হয়? আরব ইসরায়েল যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছিল 1948 সালে, যেই বছর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। ওকে। পরের বার যুদ্ধ হয়েছে 1956 সালে। মিশর যখন সুয়েজ খাল বন্ধ করে দিয়েছিল, তখন ইসরায়েল মিশরকে আক্রমণ করে শুরু হয়ে যায় আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। এরপরে হচ্ছে আপনার 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এবং এই যুদ্ধে কিন্তু সিরিয়ার যে গোলান মালভূমিটা আছে, এটা কিন্তু ইসরায়েল দখল করে নিয়েছিল। ঠিক আছে, এখন আমরা জানি বাশার আল আসাদের পতনের পরে তারা, ইসরায়েল, সিরিয়াতে কিন্তু আবারও আক্রমণ করেছে, বা আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু। তাহলে দেখেন, আমরা আজকে আলোচনা করব আমাদের ইসরায়েল প্যালেস্টাইনের সাম্প্রতিক যে সংকটটা, সেটা নিয়ে। যে সংকটটা শুরু হয়েছে কত সালে? এই যে 2023 সালে। 2023 সালে আল আকসা ফ্লাড, একটা অপারেশন তারা নাম দিয়েছে, নাম কি? আল আকসা ফ্লাড। দেখেন, আমরা জানি এখানে অনেকগুলো গোষ্ঠী কাজ করে। এই যে হামাস, অর্থাৎ গাজা উপত্যকায় বেশ কিছু গোষ্ঠী কাজ করে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীর নাম হচ্ছে হামাস। ঠিক আছে, হামাস। 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের একটা শহর, নাম হচ্ছে কিব্বুটজ রেইম অঞ্চল। এই অঞ্চল, এই অঞ্চলের নেগেভ মরুভূমিতে, ইসরায়েলের একটা বিখ্যাত মরুভূমির নাম কি? নেগেভ মরুভূমিতে একটা অনুষ্ঠানে, সুপারনোভা নামের একটা অনুষ্ঠানে আল আকসা ফ্লাড পরিচালনা করা হয়। এবং এটা হামাস কর্তৃক পরিচালিত একটা অপারেশন। এখানে হামাসকে সহযোগিতা করেছে কে? এই যে নোকবা ফোর্স, নোকবা ফোর্স। ঠিক আছে, তাহলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটির বিশেষ শাখা হচ্ছে নুকবা ফোর্স, এবং হামাসের একটা ফোর্সের নাম হচ্ছে নুকবা ফোর্স। এই নুকবা ফোর্স হামলার নেতৃত্ব দিয়েছিল। ওকে, এই অপারেশনটার নাম তারা দিয়েছে আল আকসা ফ্লাড। তাহলে পরীক্ষায় আসতে পারে, আল আকসা ফ্লাড কবে পরিচালিত হয়েছিল? 7 অক্টোবর 2023 সালে। 23 সালে। ওকে। তার বিপরীতে পরের দিন 8 অক্টোবর 2023 সালে ইসরায়েল কি করলো? ইসরায়েল একটা অপারেশন পরিচালনা শুরু করলো, যার নাম হচ্ছে আয়রন সর্ট। কি নাম? আয়রন সর্ট। তাহলে 8 অক্টোবর 2023 সালে হামাসের হামলার প্রেক্ষাপটে আয়রন সোর্ড অভিযানটি শুরু করেছে কি বলে আপনার ইসরায়েল। তাহলে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে গণভোট প্রস্তাব, জাতিসংঘে ভোট প্রস্তাব হয়েছিল, যা ফিলিস্তিনিদের উপরে তারা যে আক্রমণ করছে, এবং আমরা জানি 45,000 মানুষকে হত্যা করেছে। এটা শুধু লিস্টেড, এবার আনলিস্টেড অনেকেই থাকতে পারে। ঠিক আছে, এবং মানুষ বাস্তুচ্যুত হয়েছে, মানুষ যেতে পারছে না কোথাও। গাজা একটা ছোট্ট জায়গা, ওখানে তারা বোমা, মানে প্রতি মিনিটে বোমা বর্ষণ করছে। মানুষজন বের হতে পারছে না, বের হলেই তারা হচ্ছে স্নাইপার দিয়ে শুট করতেছে। ঠিক আছে, এইভাবে মারতে মারতে তারা 45,000 মানুষকে মেরে ফেলেছে, এবং তাদের মধ্যে অধিকাংশ কিন্তু আপনার কি বেসামরিক জনগণ, অর্থাৎ এই যে শিশু, নারী, এদেরকে হত্যা করছে। এবং প্রতি মুহূর্তে
ইসরায়েল 1949 সালের যে জেনেভা কনভেনশন আছে, সেই জেনেভা কনভেনশনটি তারা লঙ্ঘন করছে। ওকে। ওকে, ঠিক আছে। তাহলে এই আর কি এই বিষয় এবং ইসরায়েল। দেখেন, এই ছোটখাটো ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে। আহ, আহ, মধ্যস্থতা করেন, অর্থাৎ 6 দিনের, গাজাতে 6 দিনের যে যুদ্ধবিরতি হয়েছে, কত তারিখ, এই তারিখটি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এই তারিখটা খুব ইম্পর্টেন্ট, 24 নভেম্বর 2023। এবং মধ্যস্থতা করেছে কে? কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। কাতার, মিশর এবং কি যুক্তরাষ্ট্র। তাহলে ইসরায়েল কিন্তু তারপরে কি বলে, তারা থামাচ্ছে না, তারা যুদ্ধবিরতি চুক্তি মানছে না, এবং আরো অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো তারা মানছে না। ওকে। আচ্ছা, তারপরে আপনারা একটু যখন পিডিএফটা পাবেন তখন হচ্ছে আপনারা পিডিএফটা এভাবে, আমি যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো দিচ্ছি এগুলো একটু করে নেবেন, দাগা নেবেন আর কি। তারপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে কি আছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ। কি নাম? আইডিএফ। প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালে, আইডিএফ। অর্থাৎ ইসরায়েলের মিলিটারি বাহিনীর নাম হচ্ছে কি? আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তারপরে আসেন, এই যে মিশর এবং গাজার সাথে ইসরায়েলের যে সীমান্ত, তাকে যে একটা পয়েন্ট আছে তাকে বলা হচ্ছে রাফা ক্রসিং। কি ক্রসিং? রাফা ক্রসিং। এখানে এখানে আরো অনেকগুলো ইনফরমেশন আছে, কিন্তু একটু দেখেন আপনারা এখানে যে ছোটখাটো ইনফরমেশন গুলো আছে। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই যে দেখেন 2012 সালে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ 2012 সালে জাতিসংঘ, জাতিসংঘ কাকে? ফিলিস্তিনকে কার্যত রাষ্ট্র হিসেবে, কার্যত রাষ্ট্র মানে ডিফ্যাক্টো স্টেট, কার্যত মানে কি? ডিফ্যাক্টো। আমি যদি এখানে একটু লিখি ডিফ্যাক্টো, ডিফ্যাক্টো। ওকে। ডিফ্যাক্টো মানে কার্যত রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রটা এখনো কিনা আপনার আহ, আহ, নিজে নিজে স্বাধীন, কিংবা জাতিসংঘ তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সবার মাধ্যমে স্বীকৃত সে না, এই জন্য তাকে বলা হচ্ছে ডিফ্যাক্টো স্টেট। ওকে, ঠিক আছে। আর হচ্ছে ডিজোর স্টেট মানে হচ্ছে বাংলাদেশ একটা ডিজোর রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডিজোর রাষ্ট্র, ভারত একটা ডিজোর রাষ্ট্র, পাকিস্তান একটা ডিজোর রাষ্ট্র। ডিজোর বলে এটাকে, হ্যাঁ, JURE। আর এটাকে বলা হচ্ছে ডিফ্যাক্টো রাষ্ট্র, কার্যত রাষ্ট্র হিসেবে। তাহলে পরীক্ষা আসতে পারে জাতিসংঘ কত সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? তাহলে 2012 সালে। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে 146টি দেশ তাকে কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। এবং ইভেন এই যে ভ্যাটিকান সিটি, একটা খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টানদের প্রতিনিধি একটা রাষ্ট্র, সেটিও কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এটা একটু আমরা দেখবো। তাহলে এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ না, বাকি যে পরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা পড়বো না। তাহলে এই কয়টা ইনফরমেশন আমরা একটু কাইন্ডলি জেনে নেবো। এরপর আসেন, এরপর হচ্ছে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখবো। একটু কি দেখবো? রাশিয়া ইউক্রেন যুদ্ধটা একটু আমরা দেখবো। ওকে। তাহলে আসেন, এখানে দেখেন 2014 সালে এই সংকটের শুরু, রাশিয়া এবং ইউক্রেন সংকটের শুরু কিন্তু 2014 সালে। রাশিয়া যখন ক্রিমিয়া দখল করেছে। রাশিয়া ক্রিমিয়া কেন দখল করেছে? রাশিয়ার একজন ইউক্রেনের একজন প্রেসিডেন্ট ছিল, নাম ভিক্টর ইয়ানুকোভিচ। ভিক্টর ইয়ানুকোভিচকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার কারণে পুতিন পুতিনের মাথা নষ্ট হয়ে যায়। যে পুতিন কি করবে, পুতিন বলছে ইউক্রেনের মতো দেশে আমার সমর্থন পুষ্ট শাসক নাই মানে কি, আমার তো এক হাত কি হয়ে গেল, ভেঙে গেল। তো এই কারণে সে এই ইউক্রেনের সাথে সংঘাতে জড়িয়েছে, এবং 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি সে দখল করে নিয়েছিল। ওকে, তাহলে এখানে বলা আছে কিন্তু এই যে 2014 সালে ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হলে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ক্রিমিয়া কি করে নেয়? দখল করে নেয়। তারপরে আসেন, আমরা বর্তমান যে সংকট সেটি কবে শুরু হয়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধটা সেটি হয়েছে 24 ফেব্রুয়ারি 2022। 24 ফেব্রুয়ারি 2022 কেন হয়েছে? কেন হয়েছে? ইউক্রেন যখন চাচ্ছিল সে ন্যাটোতে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? ন্যাটোতে যুক্ত হবে। ন্যাটোর মতো সামরিক জোটের সাথে যদি সে যুক্ত হয়, তাহলে ন্যাটো কার নাকের ডগায় চলে আসবে? রাশিয়ার নাকের ডগায় চলে আসবে। ন্যাটো সব মিসাইল কার দিকে ধরে রাখবে? রাশিয়ার দিকে ধরে রাখবে। তো এই কারণে রাশিয়া এটা নিয়ে ভয়ানক একটা আহ, পরিস্থিতিতে ছিল। এবং আপনারা জানেন, ইউক্রেনের পাশে যে এলাকাগুলো আছে রাশিয়ার, অর্থাৎ ইউরোপের দিকে রাশিয়ার যে এলাকাগুলো আছে, রাশিয়ার যত ধরনের পারমাণবিক অস্ত্রের মজুদ আছে, অস্ত্র অস্ত্র গোলা বারুদের মজুদ আছে, সব কারখানা কিন্তু ওখানেই, ইউরোপের কাছাকাছি। তাহলে এই কারণে ন্যাটো তার একদম সীমান্তে চলে এসছে। অলরেডি ফিনল্যান্ড সীমান্ত দিয়ে কিন্তু ন্যাটো চলে এসছে, রোমানিয়া সীমান্ত দিয়ে কিন্তু ন্যাটো চলে এসছে। তাহলে এখন ইউক্রেন যদি হাতছাড়া হয়, তাহলে রাশিয়া পুরোটাই একটা জিওপলিটিক্যালি সে বিশাল, মানে মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে। এই কারণে রাশিয়া চেয়েছে ইউক্রেন কোনোভাবেই কোথায় যাবে না, ন্যাটোতে যোগ দিতে পারবে না। এই জন্য তারা আক্রমণ করেছে। এবং আক্রমণ করার পর আমরা জানি
ইউক্রেনের আহ, চার এলাকা অন্তর্ভুক্ত দেখেন। ঠিক আছে, তাহলে দেখেন রাশিয়া ইউক্রেনের এই যে চারটি অঞ্চলকে আবার দখল করে নিয়েছে। ক্রিমিয়া তো 2014 সালে দখল করে নিয়েছে, তারপরে আরো চারটি অঞ্চল দখল করে নিয়েছে। তাদের মধ্যে কি আছে? লোহানাস্ক, তাদের মধ্যে আছে দোনেস্ক, জাফরিজিয়া এবং খেরসন। এই চারটি অঞ্চল, তাহলে অঞ্চল চারটির নাম একটু আমরা জানবো। একটা নাম হচ্ছে লোহানেস্ক, দোনেস্ক, জাপোরিজিয়া, একটা হচ্ছে আপনার খেরসন। এই এলাকাগুলো রাশিয়া দখল করে নিয়েছে। ওকে, তারপরে এই যে যুদ্ধবন্ধে পুতিনের শর্ত, এগুলো একটু আপনাদের জন্য কি হয়ে যায়, একটু উচ্চ মার্গে পড়াশোনা হয়ে যায় আর কি। তো এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা একটু স্কিপ করার চেষ্টা করবো। চারটি অন্তর্ভুক্ত এলাকা, এই যে এই বিষয়টা, এগুলো একটু আমরা দেখবো। ঠিক আছে, তারপর আসেন। তারপরে শান্তি সম্মেলন, এখানে জাস্ট জেনে রাখবেন ইউক্রেন শান্তি সম্মেলন কর্তৃক আহ, ইউক্রেন শান্তি সম্মেলন, এই যে ইউক্রেনের হয়ে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিতে সুইজারল্যান্ডের নেতৃত্বে কোন শহরে? বুর্গেনস্টক শহরে। বুর্গেনস্টক শহরে কি হয়েছে? একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 15 থেকে 16 জুন 2024 সালে। 15 থেকে 16 জুন 2024 সালে কার কার নেতৃত্বে? সুইজারল্যান্ডের নেতৃত্বে, এটা একটু মনে রাখবেন, সুইজারল্যান্ডের নেতৃত্বে। তারপর আসেন, এই যে এটা দরকার নাই। তারপর আসে ব্রিক্স। তাহলে আমাদের কিন্তু এটা এটা আমরা স্কিপ করতে পারি, অর্থাৎ উত্তর কোরিয়া এবং রাশিয়ার যে প্রতিরক্ষা চুক্তি, এটা স্কিপ করতে পারি। ঠিক আছে, আর এটা হচ্ছে সংস্থা, সম্মেলন এবং অধিবেশন। ঠিক আছে, ব্রিক্স কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক জোট। ঠিক আছে, যেহেতু বর্তমান পৃথিবীতে ব্রিক্স কিসের জন্য কাজ করতেছে? তারা ডলারের যে আধিপত্য বাজারে আছে, বিশ্ব বাজারে আছে, সেটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করছে। কে কমানোর চেষ্টা করছে? ব্রিক্স এটাকে কমানোর চেষ্টা করছে। ওকে, তাহলে আসেন, তাহলে এবার আসেন এই যে সংস্থা ব্রিক্স। দেখেন ব্রিক্স ব্রিক্স কিন্তু কয়টা দেশ এখন? এই যে বর্তমানে হচ্ছে তাদের সদস্য দেশ কিন্তু অনেকগুলো বেড়েছে, এবং বর্তমানে 9টা সদস্য দেশ আছে ব্রিক্সের। তাহলে আমরা ব্রিক্স মানে কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই সমস্ত বিষয়গুলো একটু আমরা দেখে নেব। এবং আমরা দেখব ব্রিক্স কত সালে প্রতিষ্ঠা হয়। এই যে 16 জুন 2009 সালে। এই বিষয়গুলো একটু পড়ে নেব। তাহলে ব্রিক্স থেকে তাদের প্রতিষ্ঠা, এবং সাউথ আফ্রিকা কত সালে যোগ দিয়েছে এটাও পরীক্ষা আসে মাঝে মাঝে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সে যেহেতু এসেছে, তাহলে আপনাদের মেডিকেলের জন্য এটা গুরুত্বপূর্ণ আর কি। ওকে, জাস্ট এই ছোটখাটো ইনফরমেশন গুলো আসবে পরীক্ষায়। তাহলে এখন ব্রিক্স এর আমরা কি পড়বো? ব্রিক্স এর হচ্ছে লেটেস্ট যে ইয়েটা পরীক্ষায় আসতে পারে ব্রিক্স এর। দেখেন ব্রিক্সের 16তম যে সম্মেলনটা হয়েছে কোথায়? রাশিয়ার কাজানে। রাশিয়ার কোথায়? কাজান শহরে। তাহলে একটু মনে রাখবো আমরা, 22 থেকে 24 অক্টোবর রাশিয়ার কাজানে ব্রিক্সের কি হয়েছে? সম্মেলন হয়েছে। ব্রিক্সের কি হয়েছে? সম্মেলন হয়েছে। এবং এই সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করেছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলবো ব্রিক্স সম্মেলনে 36টি দেশ অংশগ্রহণ করেছে। 36টি দেশ অংশগ্রহণ করেছে। ওকে, ঠিক আছে। এবং আসেন, এই যে অফিসিয়াল পার্টনার কয়টা? 13টা রাষ্ট্র পরবর্তীতে, অর্থাৎ ব্রিক্স চাচ্ছে তাদের 13টা পার্টনার সদস্যকে তারা আস্তে আস্তে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবে। যদিও এখনো ব্যাপারটা কি না, এখনো ব্যাপারটা ক্লিয়ার না। এখনো এখনো তারা তাদের পক্ষ থেকে ব্রিক্সের পক্ষ থেকে এটা ক্লিয়ার করে নাই। তাদের এখন পর্যন্ত সদস্য সংখ্যা কয়জন কয়জন? 9 জন আছেন। তারপর আসি আমরা, তাহলে ব্রিক্স সম্পর্কে আমরা এই ইনফরমেশন গুলো জেনে নিল। জাস্ট প্রতিষ্ঠা, কোথায় সম্মেলনটা লাস্ট হয়েছে, কয়জন সদস্য রাষ্ট্র আছে, সভাপতি কে, এই সমস্ত বিষয়। তারপর আসেন পরবর্তী সম্মেলনে আমরা পড়বো ব্রিক্স। আমাদের ব্রিক্স পড়তে হবে, আমাদের ওআইসি পড়তে হবে, ওআইসি পড়তে হবে, এবং সাথে আমরা কিন্তু পরবর্তী সম্মেলনটাও দেখে নেব। অর্থাৎ তাহলে ব্রিক্সের কোথায় হয়েছে? কাজানে হয়েছে। পরবর্তী সম্মেলন হবে ব্রাজিলের বেলেম ডি প্যারা শহরে। একটু আগে বললাম, বেলেম ডি প্যারা শহরে এটি অনুষ্ঠিত হবে। তারপরে আসেন ওআইসি পড়তে হবে আমাদের। ওআইসি বানজুলে বানজুলে কি? বানজুলে 2024 সালে, এবং 26 সালে কোথায়? আজারবাইজানের রাজধানী বাকুতে হবে। তাহলে আমরা এখানে ব্রিক্স পড়বো, ওআইসি পড়বো, G7 কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, G7 পড়বো আমরা। তারপরে কিন্তু আমাদের পড়তে হবে, কি পড়তে হবে? আমাদের পড়তে হবে G20 পড়তে হবে আমাদের, আমাদের কপ পড়তে হবে। ওকে, আমাদের কপ পড়তে হবে, আমাদের ন্যাটো পড়তে হবে। কি পড়তে হবে? ন্যাটো পড়তে হবে। তাহলে আমরা ব্রিক্স, আমরা ওআইসি, G7। G7 মানে গ্রুপ অফ 7, গ্রুপ অফ 20, কপ মানে কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস। তাহলে আমরা বর্তমান সম্মেলন, সর্বশেষ সম্মেলন এবং পরবর্তী সম্মেলনটা দেখে নেব। ওকে, তারপর আসি। তারপর হচ্ছে নোবেল প্রাইজ। তারপরে কোথায় যাব আমরা? নোবেল প্রাইজে যাব। নোবেল প্রাইজ কি?
নোবেল প্রাইজে হচ্ছে আপনাদের একটু কাইন্ডলি আপনারা দেখবেন, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন আপনারা, ঠিক আছে, তাহলে আমরা একটু কি করতে পারি, চিকিৎসাটা একটু কাইন্ডলি দেখবেন, আপনারা চিকিৎসা দেখবেন। তারপরে হচ্ছে আপনারা দেখবেন সাহিত্য দেখবেন, সাহিত্য দেখবেন। ওকে, সাহিত্য দেখবেন, এগুলো দেখবেন, মোটামুটি একটু রিডিং পড়ে নেবেন আর কি। ওকে, যেহেতু অপশনটা দেখলে আমি যাতে পরীক্ষা আনসার করতে পারি। ওকে, তাহলে নোবেল প্রাইজে রিসেন্ট ছাড়া কিন্তু আর কোনো আগের ইনফরমেশন গুলো আসবে না এখানে। সবসময় কি আসবে, সবসময় সবসময় হচ্ছে এখানে রিসেন্ট ইস্যুস গুলোই আসবে। ওকে, তারপর আসেন। তারপরে হচ্ছে আপনার এই যে অ্যামপক্স, আপনারা যেহেতু মেডিকেল ইয়ের মানুষ, তাহলে এটা তো জানার কথা। ওকে, অ্যামপক্স বা হচ্ছে চতুর্থ এইচআইভি টিকা, এইচপিভি টিকা। চতুর্থ কি এইচপিভি টিকা, এগুলো আসবে। মাঙ্কি পক্স, মাঙ্কি পক্স, বাদর বসন্ত, এগুলা কোথায় প্রথম শনাক্ত হয় 1958 সালে। এই ইনফরমেশন গুলো একটু জেনে রাখবেন আর কি, বেশি জানার দরকার নাই। তার নতুন ধরনটা একটু জানবেন, ক্ল্যাড 1 কি বি, সবচেয়ে বিপজ্জনক যে নতুন ধরনটা তার নাম হচ্ছে ক্ল্যাড 1 বি। এগুলো একটু জেনে রাখবেন অ্যামপক্সের। আচ্ছা, এরপরে আসি আমরা, এরপরে আসি এই চতুর্থ টিকার অনুমোদন, অনুমোদনের তারিখটা একটু যদি কাইন্ডলি জেনে রাখেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপর হচ্ছে অনুমোদন দেয় 4 অক্টোবর 2024 সালে। ওকে, তৈরি করেছে কে? ইনোভ্যাক্স কোম্পানি, চায়নার। কোথাকার? চায়নার ইনোভ্যাক্স কোম্পানি। তাহলে এই ইনফরমেশন গুলো, এত বেশি ইনফরমেশন নিয়ে আপনি যদি জ্যাম করে ফেলেন মাথায়, তাহলে কিন্তু আমাদের কি হবে না, সঠিক ঠিকঠাক মতো আমাদের ইনফরমেশন গুলো ভালো লাগবে না। ঠিক আছে, ওকে, আসেন। তারপর আসেন একটু, এরপরে হচ্ছে প্যারিস অলিম্পিক। আচ্ছা, আসেন। প্যারিস অলিম্পিক, প্যারিস অলিম্পিকের কি কি দেখবো আমরা? শুধু দেখবো হচ্ছে আয়োজন, আয়োজনটা একটু দেখবো আমরা, আয়োজনটা একটু দেখবো। তারপর আসেন, হ্যাঁ, তারপরে আসেন, এরপরে হচ্ছে আপনার স্বাগতিক দেশ, এই কয়টা দেখবো। মোট খেলা, অর্থাৎ এখানে অংশগ্রহণকারী দল 206টা, একটু দেখতে হবে, এই যে এটা একটু দেখতে হবে। তারপরে আসেন, মাস্কটটা একটু পড়বো আমরা, মাস্কটটা পড়বো, দা ফ্রিজ মাস্কটটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, তারপরে সর্বোচ্চ পদক বিজয়ী কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পদক বিজয়ী, এই ব্যাপারটা একটু আমরা দেখতে হবে। তারপরে আসেন, তারপরে হচ্ছে টেনিস, টেনিসে নোভাক জোকোভিচ, টেনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, টেনিস, ফুটবল একটু দেখবো আমরা। আচ্ছা, তারপরে আর দরকার নাই আশা করি, এগুলো আপনারা পেরে যাবে। এই কয়টা 4-5টা ইনফরমেশন যদি আমরা একটু দেখি, তাহলে আশা করি হবে আর কি। ওকে, ঠিক আছে। তারপর আসেন, তারপর অনূর্ধ্ব এশিয়া চ্যাম্পিয়নশিপ, আপনারা তো একটু খেলাধুলা দেখেন, এগুলো মোটামুটি রিডিং পড়লে চলবে আর কি। তারপর এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার দিয়ে রাখলাম। ওকে, এটা আমি 3 স্টার দিয়ে রাখলাম। কি দিয়ে রাখলাম? 3 স্টার দিয়ে রাখলাম। বাংলাদেশ এই যে বাংলাদেশের সাথে ভারত, ভারত রানার আপ হলো, বাংলাদেশ হচ্ছে চ্যাম্পিয়ন হলো আর কি, এই ব্যাপারটা। ঠিক আছে, এরপর আসি, এটা একটু দেখবো। তারপরে আসেন খেলাধুলার পার্টটা আমরা একটু শেষ করি আস্তে আস্তে। এই যে নারী টি20 বিশ্বকাপ, এটা একটু ট্রিট, এটা আমরা 2 স্টার দিলাম, এটাও 3 স্টার দিলাম। কেন? এখানে কয়েকটা বিষয় আসতে পারে, যেহেতু এটা বাংলাদেশের হওয়ার কথা ছিল। এই যে দেখেন, 2024 সালে বাংলাদেশের হওয়ার কথা থাকলেও চলমান অস্থিরতার কারণে এটা হয় নাই আর কি। ওকে, তারপরে এখানে হচ্ছে আয়োজন কি? দুবাই ও শারজা। এই এই জাস্ট এই দুইটা ইনফরমেশন জেনে রাখলে হবে। আর চ্যাম্পিয়ন দলকে, এইগুলো জেনে রাখলে হবে। চ্যাম্পিয়ন দলকে, ম্যান অফ দ্য ফাইনালও কিন্তু আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়। ওকে, তো এই কারণে আমি মনে করি যে চ্যাম্পিয়ন কোথায় হয়েছে জাস্ট এইটুক জানলে হবে। ঠিক আছে, এরপর আসি, এরপরে হচ্ছে আমরা 2024 সালের আইসিসি নবম পুরুষ টি20 বিশ্বকাপ যেটা আছে, সেটা একটু আমরা দেখব। আহ, এটা হচ্ছে আপনার 1 জুন থেকে 29 জুন, কোথায়? আহ, কত সাল? 2024 সাল, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। জাস্ট এগুলো আর কি। আর আপনারা খেলাধুলা তো মাঝে মাঝে দেখেন, এখানের একটু ম্যান অফ দ্য ম্যাচটা, ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ বিরাট কোহলি, তারপরে হচ্ছে জাসপ্রীত বুমরা, এই সমস্ত ইনফরমেশন একটু জেনে রাখবেন আর কি। ঠিক আছে, বাংলাদেশের হয়ে এটাও একটু ইম্পর্টেন্ট আছে, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান নিয়েছেন কে? তৌহিদ হৃদয়। এবং সর্বোচ্চ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ওকে, তারপর আসি আমরা বাশার আল আসাদ। এই বাশার আল আসাদের পতন থেকে দেখবেন একটু, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটার অবস্থান, সিরিয়ার আসলে অবস্থানটা কি? সিরিয়ার পশ্চিমে লেবানন, এই যে ভূমধ্যসাগর মানচিত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট্ট মানচিত্র দেওয়া আছে, ঠিক না? এটা ইরাক, এটা জর্ডান, এটা হচ্ছে লেবানন, এটা হচ্ছে তুর্কি। তাহলে এই 4টি রাষ্ট্র কার পাশে আছে? সিরিয়ার পাশে আছে।
কার পাশে আছে? সিরিয়ার পাশে আছে এই চারটি রাষ্ট্র। তাহলে আমরা কিন্তু এভাবে পড়ে নিব আর কি। তাহলে আসেন, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এটা ইম্পর্টেন্ট 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে। তারপর আসেন, এই যে এটা আরো ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন, একটা হচ্ছে পার্পল লাইন, একটা হচ্ছে আপনার কি ফ্রান্সের উপনিবেশ ছিল তারা, অর্থাৎ সিরিয়া কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো আপনারা পারবেন। তাহলে সিরিয়ার যে বিষয় দেখতে পাচ্ছেন আপনারা, এই 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 ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি বিশ্ব মানচিত্র, যেটা বিশ্ব মানচিত্র। এই যে এখানে একটা পৃথিবীর মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটু আপনারা দেখবেন পৃথিবীর মানচিত্র। পৃথিবীর যে বরাবর মাঝখানে 0 ডিগ্রিতে যে রেখাটি আছে, যে এটা 0 ডিগ্রি, এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। কি বলা হচ্ছে এটাকে? নিরক্ষরেখা বলা হচ্ছে। তারপরে হচ্ছে পৃথিবীর এই যে এর উপরের যে রেখাটি, তাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ কি ক্যান্সার, এটা বেশ বিশাল বুঝার বিষয় আছে। তো আমরা একটু ইনফরমেশন গুলো পড়ে নিব যে কত ডিগ্রিতে কোন রেখাটি আছে। তাহলে আমরা পড়ে নিব 0 ডিগ্রিতে হচ্ছে নিরক্ষরেখা আছে। তারপরে 23.5 ডিগ্রিতে হচ্ছে উত্তরে কি আছে? কর্কট ক্রান্তি রেখা আছে। 23.5 ডিগ্রি দক্ষিণে কি আছে? মকর ক্রান্তি রেখা আছে, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এটার নাম হচ্ছে আবার সুমেরু রেখা। তাহলে আমরা উপরের মেরুকে কি বলবো? সুমেরু বলবো। নিচের দক্ষিণের মেরুকে বলবো কুমেরু। তাহলে এটা হচ্ছে কুমেরু রেখা। কি রেখা? কুমেরু রেখা। ওকে। তারপর আসেন, এখান থেকে একটু পড়বেন আপনার বিশ্বের প্রথম প্রকাশিত মানচিত্র তৈরি করেন কে? ক্লডিয়াস টলেমি। কে? ক্লডিয়াস টলেমি। তারপরে দেখবেন এই যে এই দুইটা ইনফরমেশন একটু কাইন্ডলি পড়বো। একটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ যথাক্রমে কর্কট ক্রান্তি এবং হচ্ছে মকর ক্রান্তি। এই দুইটা বিষয় আমরা পড়বো। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষায় আসার মতো আর কি। এরপর আসি আমরা। ঠিক আছে, তারপর আসেন, এখান থেকে আমরা এখানে এই 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 এটা পড়বো, অর্থাৎ পৃথিবীতে যে আমরা টাইম নির্ধারণ করি দ্রাঘিমা রেখার মাধ্যমে, সেই দ্রাঘিমা রেখার মাধ্যমে যেহেতু টাইম নির্ধারণ করি, সেহেতু দ্রাঘিমা রেখাটা 120 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত। কত ডিগ্রি? 120 ডিগ্রিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে কত ডিগ্রিতে আন্তর্জাতিক তারিখ রেখা? তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমাকে কিন্তু বলা হয় আবার কি পূর্ব, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হচ্ছে আপনার কি আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এটাই কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক আন্তর্জাতিক তারিখ তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় এটাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি নাকি? ঠিক আছে, ওকে। তাহলে আসেন, আন্তর্জাতিক তারিখ রেখা, এটা আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি। তাহলে আমি যে বিষয়গুলো একটু দাগাই দিচ্ছি, এই ব্যাপারগুলো একটু পড়বেন। যেহেতু আপনারা আমি তো একটু আলোচনা, যখন আলোচনা করলাম, আপনারা হয়তো অনেকে আলোচনা বুঝতেছেন না, কারণ ব্যাপারগুলোর সাথে যেহেতু পড়াশোনার চাপে আপনারা এই বায়োলজি পড়তে পড়তে ব্যস্ত আর কি। তো এই কারণে এগুলা একটু বেশি হয়ে যায় আপনাদের জন্য। মাঝে মাঝে আমি দেখেছি, আমি আগেও পড়িয়েছি রেটিনাতে, অনেক সময় পড়িয়েছি। তো দেখা যায় কি, আমি যখন একটু বেশি পড়াই বা বিস্তারিত পড়াই, সেক্ষেত্রে আপনাদের মনে হয় কি আমি তো হচ্ছে পড়াইতে পড়াইতে অভ্যস্ত হয়ে গেছি, এবং হচ্ছে ওই বিসিএস কোচিং এও পড়াই, ক্যারিয়ার এডে পড়াই, ফোকাসে পড়াই। তো সব মিলে একটা মানে ওই যে সবসময় সাধারণ জ্ঞানের মধ্যে থাকা লাগে, এই জন্য হচ্ছে টপিকে ঢুকলে ওখান থেকে বের হয়ে যায় না। এটা একটা বিষয়। তো আপনারা তো যেহেতু কম একটু পড়াশোনা কম, যেহেতু কম সময় আছে, এবং এই সাধারণ জ্ঞানে সময় দিতে একটু আপনাদের খুব বেছে বেছে সময় দিতে হয়, কম সময় দিতে হয়। তো হচ্ছে আপনার মানে কম সময় দিতে পারেন আর কি ব্যাপারটা। তো এই কারণে আমি যে বিষয়গুলো একটু দাগিয়ে দিয়েছি, অন্তত এই বিষয়গুলো একটু আপনি সিরিয়াসলি পড়বেন। বুঝা গেল? এই যে ধরেন মানচিত্র, যে আমি আপনাকে বললাম মানচিত্র, এই মানচিত্র কিন্তু বিশাল টপিক। এখানে যদি আপনাকে একদম একদম সিরিয়াসলি সবগুলো বুঝতে যায়, শুধু মানচিত্র নিয়ে আপনাকে 2 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। তাহলে পৃথিবীর আকার এবং আকৃতি, যেহেতু এগুলো বিজ্ঞান রিলেটেড জিওগ্রাফি, যেগুলো বিজ্ঞান রিলেটেড জিওগ্রাফি যেগুলো আছে, তো এই বিষয়গুলো হচ্ছে আপনার আম, এগুলো একটু আমরা দেখে নেব। যেমন কি পরীক্ষায় এই যে বাসন্ত বিষুব 21 মার্চ এটা আসে, যে এই সময় কি থাকে? দিন রাত্রি সমান থাকে। দিন রাত্রি কি থাকে? উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে কি থাকে? সমান থাকবে। তারপরে এগুলো তো আপনারা পারেন যে ঘুরে আসতে কতক্ষণ লাগে, তারপর হচ্ছে নিজ অক্ষের উপর আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে, এই সমস্ত বিষয়। তাহলে আমরা কিন্তু এই 4টা তারিখ একটু কাইন্ডলি দেখে নেব। একটা 21 মার্চ, একটা 21 জুন, একটা 23 সেপ্টেম্বর, একটা হচ্ছে 22 ডিসেম্বর। এগুলো একটু আমরা দেখে নেব। তারপর আসেন, আমি সৌরজগতের যে ব্যাপারগুলো আছে, এগুলো আমি জাস্ট দাগাই দিব, আপনারা এই ইনফরমেশন গুলো পড়ে নেবেন।
ঠিক আছে। সৌরজগতের মধ্যে আমরা যদি দেখি কি হবে, এখানে হচ্ছে আপনার কি আছে, সৌরজগতের মধ্যে কি আছে, সৌরজগতের মধ্যে যদি আমরা দেখি, এখানে এই যে এই সমস্ত ইনফরমেশন কিছু আসে না। এই যে আপনি এটা এইটা একটু ইম্পর্টেন্ট আছে, 1540 সালে সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন কে? কোপার্নিকাস আবিষ্কার করেন। ঠিক আছে। তারপর আসেন, এই যে আমরা যদি সূর্য দেখি, সূর্যের বিভিন্ন ইনফরমেশন আছে, পরীক্ষায় আসে। সূর্যের যেমন ধরেন এই যে সূর্যের চতুর্দিকে অবস্থিত হালকা গ্যাসের নাম কি? করোনা। ঠিক আছে, গ্যাসের গ্যাসের নাম কি? করোনা। তারপরে সূর্যের মধ্যে পরীক্ষা আসতে পারে সূর্যের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস? তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা সূর্য গঠিত। আমরা জানি সূর্যের পৃষ্ঠভাগের তাপমাত্রায় কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি কি সেলসিয়াস। তো এই যে সূর্যের এত 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 উষ্ণ কেন, এত গরম কেন ওখানে? এখানে প্রচুর পরিমাণ হাইড্রোজেন গ্যাস আছে এবং হচ্ছে আপনার কি এই যে হিলিয়াম গ্যাস আছে। ঠিক আছে। তাহলে সূর্যের এই যে এখানে দিয়েছে সূর্যের বহিঃপৃষ্ঠ অর্থাৎ পৃষ্ঠভাগের তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। আবার এই যে এই যে ব্যাপারটা একটু আমরা দেখব। এই যেটা সূর্য দেখে যখন পৃথিবী অনেক দূরে থাকে, তাকে কি বলা হচ্ছে? অপসূর বলা হচ্ছে। অপসূর। অপসূর অর্থাৎ সূর্যকে রোটেট করার জন্য সময় পৃথিবী কিন্তু সব সময়, ধরেন এটা হচ্ছে সান, এটা হচ্ছে আর্থ। আর্থ কিন্তু মাঝে মাঝে সূর্যের থেকে কি হয়ে যায়? রোটেশনের কারণে অনেক দূরে চলে যায়, আবার আর্থ কিন্তু সূর্যের অনেক কাছে চলে আসে। তাহলে এটাকে বলা হচ্ছে এবং এটাকে, তাহলে পৃথিবী যখন সূর্য থেকে অনেক দূরে থাকে তখন এটাকে বলা হয় অপসূর। অপ মানে সরে যাওয়া, অপসূর। আর যেটা পৃথিবী থেকে সূর্য অনেক কাছে থাকবে এটাকে বলা হয় অনুসূর। একটা হচ্ছে অপসূর, একটা হচ্ছে অনুসূর। এই দুইটা বিষয় আর কি। তাহলে এখানে কিন্তু অপসূরটা দেওয়া আছে, তাহলে এটার বিপরীত জিনিসটা কি বলা হয়? অনুসূর বলা হয়। আচ্ছা। তারপরে সূর্যের কৌণিক দূরত্ব মাপার যে যন্ত্র আছে। ওকে। সূর্যের শক্তি উৎপন্ন হয় কিসের মাধ্যমে? পরমাণুর ফিউশন পদ্ধতিতে। পরমাণুর কি? ফিউশন পদ্ধতিতে। ঠিক আছে। পরমাণুর কি পদ্ধতিতে সূর্যের ইয়ে তৈরি হয়? সূর্যের শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, 120 না 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। আহ ওটা কি আমি 120 বলেছি? না না না, এটা হবে 180 ডিগ্রি। অর্থাৎ যে একটা বৃত্ত, বৃত্তের অর্ধেক তো 180 ডিগ্রি, তাই না? তাহলে দ্রাঘিমা রেখাটা 180 ডিগ্রিতে অবস্থিত। যেই দ্রাঘিমা রেখাটা তার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। হ্যাঁ, ঠিক আছে, এটাই আর কি। হয়তো মুখ ফসকে বলে গেছে, আমারও মনে নাই, আমি যে 120 ডিগ্রি বলেছিলাম, এটা হবে 180 ডিগ্রি। ওকে। ঠিক আছে। ওকে। তাহলে পারবো আমরা। এরপর আসেন সূর্য শক্তি ফিউশন পদ্ধতিতে, তাহলে এই ফিউশন পদ্ধতিটা একটু দেখে নেবো আমরা। তারপর আসেন নক্ষত্রের মধ্যে পড়বো সবচেয়ে বড় নক্ষত্র। তারপরে পড়বো আমরা নিকটতম নক্ষত্র, ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক, এটাও আসতে পারে। ওকে। তারপরে আসেন, তারপর আমরা দেখবো উম আমরা দেখবো হচ্ছে নভোযানের দিক নির্ণয়ে ক্যানোপাস নক্ষত্রটি ব্যবহার করা হয়। এটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে নক্ষত্রে আমরা এই কয়টা ইনফরমেশন একটু দেখবো। ওকে। তাহলে আমরা বেটেলগম সবচেয়ে বড় নক্ষত্র। তারপর প্রক্সিমার সেন্ট্রাই বা আলফা সেন্ট্রাই হচ্ছে আহ নিকটতম নক্ষত্র। একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে স্টেরেলিয়াম। অনেকে হয়তো চালান। স্টেরেলিয়ামে আপনি হচ্ছে নক্ষত্রের দূরত্ব টূরত্ব মানে এই যে মহাকাশ নিয়ে যত কিছু আছে ওখানে সবগুলো বিষয়কে আপনি গ্যালাক্সি ট্যালাক্সি থেকে শুরু করে সবকিছু আপনি দেখতে পাবেন। এবং আপনার থেকে এরা কত দূরত্ব আছে, কি আছে, সব না আছে, সব দেখতে পাবেন। অ্যাপের নাম হচ্ছে স্টেরেলিয়াম। আচ্ছা। তারপর আসেন ধূমকেতু। ধূমকেতু থেকে পড়বেন শুধু এখানে কি আপনার সর্বশেষ আবিষ্কৃত ধূমকেতু। তারপরে হচ্ছে কি বলে প্রথম ধূমকেতু কবে দেখা গিয়েছিল, এই যে এই ইনফরমেশনটা পড়বেন। ওকে, ঠিক আছে, আমি এখানে আর থাকছি না। তাহলে গ্রহ উপগ্রহ আসেন। গ্রহ উপগ্রহ, প্রত্যেক গ্রহ থেকে কিন্তু কিছু না কিছু ইনফরমেশন পরীক্ষায় আসতে পারে আর কি। তো গ্রহ থেকে যদি প্রশ্ন আসে বা সৌরজগৎ থেকে আপনি হয়তো একটা প্রশ্ন পেতে পারেন, সেটা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এই যে গ্রহ সমূহ থেকে প্রশ্ন হয়ে থাকে নর্মালি। ঠিক আছে। তারপর আসেন, তারপর আসেন বুধ। ঠিক আছে, বুধের মধ্যে আপনারা দেখবেন এখানে এই সূর্যের নিকটতম গ্রহ, তারপরে কোনো উপগ্রহ নেই। এই যে তথ্যগুলো একটু আমাদের জানতে হবে। তারপরে আসেন, তারপরে এখানে হচ্ছে কি আছে? শুক্র আছে। শুক্রতে দেখবেন কিন্তু পৃথিবীর নিকটতম গ্রহ, আবার তাহলে পরীক্ষা আসতে পারে, এটা মাঝে মাঝে আসে। এই যে পৃথিবীর নিকটতম গ্রহ কি? গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে। তারপরে শুক্র গ্রহকে ভোরবেলায় শুকতারা এবং হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা হিসেবে আমরা গণ্য করি। তারপরে আসেন, তারপরে হচ্ছে পৃথিবী। পৃথিবী সম্পর্কিত তথ্যগুলো আমরা একটু পুরোটা পড়বো, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি অল। এখানে আমরা পুরোটাই পড়বো। ঠিক আছে। এরপর আসি মঙ্গল। মঙ্গল গ্রহ। দেখেন মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। কি বলা হয়? মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। এই যে আপনারা
আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এত রহস্য এখানে রয়েছে। এখনো পর্যন্ত আপনার কি আছে, গ্যালাক্সি আছে 100 বিলিয়ন। 100 বিলিয়ন মতো গ্যালাক্সি আছে, এবং এটা অনেকগুলো গ্যালাক্সি আছে অনাবিষ্কৃত, এখন 100 বিলিয়ন পর্যন্ত ধারণা করেছে আর কি। তার বেশিও থাকতে পারে গ্যালাক্সি। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যখন চোখ বন্ধ করে মহাকাশের দিকে চিন্তা করবেন, তাহলে কিন্তু আপনার চিন্তা শেষ হবে না। হ্যাঁ, এই জন্য দেখবেন বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এক সময় কি হয়ে যায়, হতাশ হয়ে যায়। ঠিক আছে। তারপর আসেন মঙ্গল গ্রহ। ওকে, লাল গ্রহ। তারপর হচ্ছে রোমান যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে, রোমান যুদ্ধ দেবতা। এবং দুটি উপগ্রহ, একটার নাম হচ্ছে ফেবোস, একটার নাম হচ্ছে ডিমোস। ঠিক আছে। এরপর আসি আমরা, এরপর আসবো হচ্ছে আমরা মঙ্গলে প্রেরিত নভোযান। পরীক্ষায় আসতে পারে মঙ্গলে প্রেরিত নভোযান কোনটি। এখান থেকে একটু দেখবো ডিসকভার ইম্পর্টেন্ট, পাথ ফাইন্ডার, তারপরে ফিনিক্স, তারপরে হচ্ছে এয়ারক্রাফট, এগুলো একটু দেখবো আমরা। তারপর আসেন, তারপরে হচ্ছে আপনার বাকিগুলো এই যে সর্বশেষ প্রেরিত ইয়েতে, এগুলো কিউরিসিটি, এগুলো পড়ার দরকার নাই। ওকে, বৃহস্পতি আসেন। বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ। এখানকার গ্যানিমেডটা দেখবেন, গ্যানিমেড সবচেয়ে বড় গ্রহ হচ্ছে, বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমেড। এবং এটা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কিন্তু বৃহস্পতির গ্যানিমেড, বৃহস্পতিরও বড় এবং সৌরজগতেরও কিন্তু এটা সবচেয়ে বড় উপগ্রহ। ঠিক আছে। তারপরে এগুলো একটু দেখে নেবেন। শনি, শনির মধ্যে একটু বলয়যুক্ত গ্রহ, বলয়যুক্ত গ্রহ, সবচেয়ে বড় উপগ্রহ টাইটান, এগুলো একটু আমরা দেখে নেব। তারপর ইউরেনাস, ইউরেনাসকে বলা হয় কি, সবুজ গ্রহ। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, ইউরেনাসকে বলা হয় কি আপনার সবুজ গ্রহ আর কি। ঠিক আছে। তা বামন গ্রহ পড়ার দরকার নাই। এখানে চাঁদ একটু পড়বেন, চাঁদ সম্পর্কে একটু পড়বেন। চাঁদের এই যে আবর্তন করতে কতদিন লাগে, শান্ত সাগর, রস সাগর। ঠিক আছে। তারপরে আর কি, এই যে প্রথম মানুষ চাঁদে আরোহণ করে কত সালে, 20 জুলাই 1969 সালে। কত জুলাই? 20 জুলাই 1969 সালে প্রথম মানুষ চাঁদে আরোহণ করেছিল। শুধু মুক্তিযুদ্ধ, একজন একজন প্রশ্ন করেছেন মুক্তিযুদ্ধ কতটুকু গুরুত্বপূর্ণ। আসলে মুক্তিযুদ্ধটা, মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধ তো অলওয়েজ এবং অলওয়েজ গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে বড় অর্জন আর কি, বাংলাদেশি মানুষের জন্য সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। এবং আমরা যদি আবার বাংলাদেশ 2.0 পেয়েছি আমরা আবার, এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে। তো বাংলাদেশের আসলে এই যে একটা পাকিস্তানিদের থেকে আমরা মুক্ত হয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং আমরা আবার স্বৈরাচার মুক্ত হয়েছি। যে ইয়ের মাধ্যমে শেখ শেখ হাসিনা কিভাবে ক্ষমতাটাকে কবজা করে রেখেছে, এবং কিভাবে অথরিটেরিয়ান একটা গভর্নমেন্ট সে চালু করে রেখেছে এতদিন ধরে। তাহলে এটা তো আমাদের জনগণের জন্য কি একটা, জনগণের জন্য বিশাল একটা আপনার মানে মর্মাহত হওয়ার বিষয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি এভাবে নির্বাচন, ভোটহীনতার সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি, গুম খুনের রাজনীতি, এগুলো চলে আসছে। তাহলে আপনি আমি কেউ নিরাপদ না। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এবং একই সাথে দেখতে পাচ্ছি গুপ্ত হত্যা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেল। ঠিক আছে। তাহলে এগুলো আপনার আমার হতে কতক্ষণ, তো এই সমস্ত বিষয় আর কি। তো সব মিলিয়ে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে, এবং সেটা রণাঙ্গন থেকে প্রশ্ন আসবে। আরো অনেকের, তো আমাদের শুধু তো মুক্তিযুদ্ধটা আসলে শুধু বঙ্গবন্ধু না, কিংবা শুধু শুধু আওয়ামী লীগের না। এটা কি শেখ মুজিব এবং আওয়ামী লীগের, এটা কিন্তু আপনার সবার, যে আপামর জনসাধারণ, এখানে বামদের ভূমিকা ছিল, এখানে এখানে সবার ভূমিকা ছিল আসলে। এইভাবে নয়তো একটা সর্বাত্মক যুদ্ধ হয় না। ওকে। তাহলে আসেন, চাঁদ, চাঁদ গেল। এরপর আমরা একটু দেখবো ধ্রুব তারা, ছায়াপথ, এগুলো একটু রিডিং করে নেবেন, রিডিং করে নেবেন ছায়াপথ, এগুলো রিডিং করে নিলে আপনারা পারবেন। তারপর আসেন, এখানে একটু দাগাই দিতে হবে আমার, সেটি হচ্ছে মহাকাশ এবং মহাকাশ গবেষণা। এখানে দেখেন, প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1, এটা উৎক্ষেপণ করা হয় কবে, 4 অক্টোবর 1957 সাল। উৎক্ষেপণকারী দেশকে রাশিয়া। ঠিক আছে। তারপর আসেন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম মহিলা নভোচারী। প্রথম মহিলা নভোচারীর নাম কি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা হচ্ছে প্রথম মহিলা নভোচারী। ঠিক আছে। তারপরে আসেন, তারপরে হচ্ছে আমরা দেখব নাসা। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের নাম কি, নাসা। নাসা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস এর। ইউএস এর ফ্লোরিডার ক্যাপ কেনেডি থেকে, ক্যাপ কেনেডি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এখানে আছে। এখান থেকেই তারা হচ্ছে মহাকাশের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করে। ওকে। তারপরে এখানে আর দরকার নেই। ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে কি, এই যে কি নাম, কল্পনা চাওলা। কল্পনা চাওলার কাহিনী আপনারা এইচএসসি পাঠ্য বইয়ে পড়েছেন। হ্যাঁ। তো কল্পনা চাওলা একদম বডি কি হয়ে গিয়েছে,
এই যে বডি ছায়ের মতো হয়ে গেছে অনেকটা, তাই না, তার বডিটা। তো কল্পনা চাওলা খুবই বিখ্যাত ভারতের প্রথম কি কি আপনার আহ মহাকাশচারী। নাম হচ্ছে কি? নাম হচ্ছে কল্পনা চাওলা। তারপর আসেন চন্দ্র বিজয়। চন্দ্র বিজয়, এখানে লুনা 2 এর মাধ্যমে প্রথম প্রথম গুলো সবসময় ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে, চন্দ্র অবতরণ, এই জিনিসগুলো একটু দেখবেন। ওকে, তার সহযোগী ছিল অ্যাপোলো 11 এর মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাপোলো 11 এর মাধ্যমে। যুক্তরাষ্ট্র করেছে। কে করেছে? যুক্তরাষ্ট্র, অ্যাপোলো 11 এর মাধ্যমে। তারপরে দেখেন এখানে আরেকটু, এই যে 16টি দেশের প্রচেষ্টা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপিত হয়েছিল। এবং এই যে মহাকাশ স্টেশনটা কিন্তু এটা ধ্বংস হয়ে যাবে 2031 সালে। কত সালে ধ্বংস হয়ে যাবে? এটা পরে যাবে আর কি। 2000 এগুলোর স্থায়িত্ব আছে, এবং স্থায়িত্ব শেষ হয়ে গেলে এগুলা ধ্বংস হয়ে যাবে। তাহলে আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কোথায়? রাশিয়া। তারপরে স্কাইল্যাব হচ্ছে কি আপনার? স্কাইল্যাব হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দুইটা জিনিস আমরা একটু জানবো। তারপরে আসেন, তারপর হচ্ছে তাদের এখানে মহাকাশ যান। মহাকাশ যানের মধ্যে আমি একটু দাগ দিচ্ছি। স্পুটনিক দেখবেন, ভোস্টক দেখবেন, কলম্বিয়া দেখবেন, বয়েজার দেখবেন, ঠিক আছে, কলম্বিয়া, বয়েজার। আর একটা রশিদ রোভার দেখবেন, রশিদ রোভার। এখানে আমাদের এখানে নাই, এটার নাম হচ্ছে রশিদ রোভার, সংযুক্ত আরব আমিরাতের। একটু লিখে রাখেন কাইন্ডলি, রশিদ রোভার, সংযুক্ত আরব আমিরাতের। তারপরে মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র দেখেন, মহাকাশ কি উৎক্ষেপণ কেন্দ্র, এখানে আসে ক্যাপ ক্যানভেরাল, ইম্পর্টেন্ট। উচিনৌরি ইম্পর্টেন্ট। তাহলে উচিনৌরি হচ্ছে জাপানের, ক্যাপ ক্যানবেরাল হচ্ছে কোথাকার? ফ্লোরিডা, যুক্তরাষ্ট্রের। কোথায়? ফ্লোরিডা, যুক্তরাষ্ট্রের। এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, খুব খুব কমাই দিচ্ছি আপনাদেরকে। এবং এই যে দাগানো যে জিনিসপত্রগুলো আছে এগুলো কাইন্ডলি একটু পড়ে নেবেন। ওকে। এবং আপনারা দেখবেন আপনাদের সাধারণ জ্ঞানটা আপনাদেরকে টেস্ট করার জন্য বাইরের হচ্ছে কতটুক জিনিসপত্র জ্ঞান আছে আপনাদের, এই বিষয়টা দেখা। তো এই কারণে যেগুলো পড়বো আমরা, যে অল্প জিনিস পড়বো সেগুলো ভালোভাবে পড়বো, ঠিক আছে। এই জন্য আমরা যদি 10-এ 10 তুলতে পারি, তাহলে কিন্তু আমি বেশ এগিয়ে যাচ্ছি ওখানে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়। তারপর আসেন, এখানে একটু দিবেন ডেনিস টিটু, তারপরে হচ্ছে আপনার আনুশে আনসারি, এই ব্যাপারটা একটু দেখবো আমরা। এরপর আসি, এরপর হচ্ছে বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা। বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার মধ্যে একদম স্পেসিফিক আমরা কয়েকটা জিনিস পড়বো। এখানে পড়বো হচ্ছে আমরা যুক্তরাষ্ট্র পড়বো, রাশিয়া পড়বো, চায়না পড়বো, ভারত পড়বো। এই কটা ইনফরমেশন আসে পরীক্ষায়। ক্লাস আমাদের আর বেশিক্ষণ হবে না আমাদের। মোটামুটি আমরা কটা বাজে এখন? আমরা আর অল্প কিছুক্ষণ ক্লাস নেবো আর কি, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই এই বিষয়গুলো একটু আমরা দেখবো, এবং পিডিএফটা আপনারা কালেক্ট করে নেবেন, এখান থেকে কোচিং থেকে নিয়ে নেবেন, এবং এইভাবে আপনারা একটু পড়ে যাবেন আর কি। তারপর আসেন, এই যে দেখেন স্পেস এক্স, যেহেতু এলন মাস্ক মোটামুটি সে সব দিক দিয়ে, সে আমার মনে হয় তাকে পৃথিবীটাকে চাবায় খেয়ে ফেলবে, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে, এলন মাস্কের মধ্যে। তাহলে সব জায়গায় দেখবেন সে হচ্ছে এখন কি করতেছে, আপনার সব জায়গায় সে আপডেটেড জিনিসপত্র আনছে, এবং একটা বিপ্লব, সে তার মতো করে একটা, কি বলে আপনার, আমরা আমরা যে দেখতে পাচ্ছি যে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সে করতে যাচ্ছে, ঠিক না, এটাতে তার একটা বিশাল ভূমিকা আছে কিন্তু। ওকে, অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে তার জন্য একটা আলাদা কি ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। ওকে, তাহলে আসেন, এই যে প্রযুক্তি ব্যবসায়ী এবং হচ্ছে উদ্যোক্তা ইলন মাস্ক 2002 সালে স্পেস এক্স প্রতিষ্ঠা করে। তাহলে স্পেস এক্স গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে স্টারশিপ, যে তার রকেট, স্টারশিপ, ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। স্টারশিপ রকেটটির নাম একটু আমরা দেখব। এরপর আসেন মহাকাশ সম্পর্কিত বিবিধ তথ্য, আহ, মোটামুটি বলা যায় এটা দরকার নাই আর কি, দরকার নাই। তারপরে এখানে কয়েকটা ইনফরমেশন আমরা দেখব। এটা হচ্ছে প্রথম যোগাযোগ উপগ্রহ মহাশূন্যে স্থাপন করা হয় এই যে 1962 সালে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসেন আপনার আহ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ মঙ্গল গ্রহের অভিযানকে বলা হয় মার্চ টুগেদার। কি নাম? মার্চ টুগেদার আর কি। তাহলে আমরা একটু দেখি এখানে আসলে কোন ধরনের কোন কোন ধরনের প্রশ্ন এসছে, আমরা একটু দেখি। দেখেন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? 2013-14 এসছে এমবিবিএস ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, মঙ্গল গ্রহ। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারককে জন হুইলার। এছাড়াও বিসিএস এ দেখেন একই সেম প্রশ্ন আসে। তাহলে আমরা বিসিএস প্রশ্ন ব্যাংক কি 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 করতে পারি? এখানে বিসিএস এর প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বই আমাদের ডাইজেস্টে এগুলো আছে। তাহলে এখানে কি আপনার ইউরি গ্যাগারিন, এই যে প্রশ্নগুলো কিন্তু আমরা একটু দেখবো, ঠিক আছে। ইউরি গ্যাগারিন কত সালে? 1961 সালে। নাসা, এই যে নাসা আমরা পড়লাম আলোচনায়। তারপরে দেখেন গ্রিনিচ মানমন্দিরের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা। যেহেতু বাংলাদেশ পূর্বের দ্রাঘিমা 0 ডিগ্রি দ্রাঘিমা থেকে বাংলাদেশ যেহেতু পূর্বে অবস্থিত, সেহেতু বাংলাদেশ 90 ডিগ্রিতে অবস্থিত, তাই না? তো 90 ডিগ্রি হলে 1 ডিগ্রির জন্য যদি সময়ের পার্থক্য 4 মিনিট হয়, 90 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে 6 ঘন্টা। 6 ঘন্টা হবে।
ঠিক আছে, তারপর আসেন নাসার সদর দপ্তর কই, এগুলো আপনারা পারবেন। তারপর আসেন চন্দ্রপৃষ্ঠের প্রথম অবতরণকারী মানুষের নাম এবং দেশ। তাহলে আমরা জানি নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং এর বাড়ি কোথায়? যুক্তরাষ্ট্রে সে, তার বাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাহলে আমরা এই যে অনেকগুলো প্রশ্ন আছে এখানে, সেই প্রশ্নগুলো একটু আমরা দেখে নেব। ঠিক আছে, এই যে আপনার আরেকটা প্রশ্ন এখানে আসছে, সেটি হচ্ছে আন্তর্জাতিকের প্রশ্ন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিশ্চিত করে কি ব্যক্তি অপরাধের দায়, রাষ্ট্রীয় অপরাধের দায়, আন্তর্জাতিক সংগঠনের দায়। তাহলে ব্যক্তি অপরাধের দায়। এখন শেখ হাসিনা যে পালাই গেল আমাদের বন্ধু দেশে, অর্থাৎ তার বন্ধুর কাছে, কার, মোদির কাছে পালিয়ে গেল। তাহলে এই যে মোদির কাছে যেহেতু পালিয়ে গেল, আমরা এখন তার বিরুদ্ধে কি করেছি? মামলা করেছি। ব্যক্তি অপরাধের দায় কে করবে বিচার? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি বলা হয় এটাকে। কি বলা হয়? আইসিসি বলা হচ্ছে, আইসিসি বলা হয়। তাহলে আর কি এই ইনফরমেশন গুলো আমরা একটু কাইন্ডলি দেখে নেবো। ঠিক আছে, পরে আসেন বিশ্ব সভ্যতার ইতিহাস। বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে আমরা এই এই যে পার্ট গুলো আছে এগুলো একটু রিডিং পড়বো। তার মধ্যে আমরা একটু দেখবো সুমেরীয় সভ্যতা। কি দেখবো? অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে সভ্যতা, সেটির নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। সভ্যতার থেকে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সভ্যতার অবদান, সভ্যতার কোনো স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে, সভ্যতার কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার থাকলে, তাদের বিভিন্ন শাসক থেকে পরীক্ষায় আসতে পারে। তাহলে সবচেয়ে বেশি আমরা দেখেছি এ পর্যন্ত যে অবদান থেকে বেশি আসবে। আপনার পরীক্ষায় আসবে যে কারা জলঘড়ি তৈরি করেছে, কারা পঞ্জিকা তৈরি করেছে, নিচের কোন সভ্যতা, এইভাবে অপশন আসতে পারে। ঠিক আছে, স্ফিংস ছিল কোন সভ্যতায়? তাহলে আপনার আনসার দিতে হবে মিশরীয় সভ্যতায়। এই ধরনের পরীক্ষায় আসে আর কি। ওকে, তাহলে দেখেন এখানে আমরা একটু দেখবো সুমেরীয়তে আমরা শুধু পড়বো কি ইউনিফর্ম। আমি যেই জিনিসগুলো দিচ্ছি এগুলাই পড়বেন। ঠিক আছে, এগুলাই পড়বেন। ইউনিফর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার সুমেরীয়দের বর্ণমালার কোন বর্ণটি দেখতে ইংরেজি বর্ণমালার মতো? বি এর মতো। কি? বি এর মতো। তারপরে জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা, পাটিগণিতের গুণ পদ্ধতির আবিষ্কার, সুমেরীয়দের অবদান। তাহলে এই যে এগুলো একদম একজ্যাক্ট মুখস্থ রাখতে হবে। জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা, পাটিগণিতের গুণ। তারপর আসেন সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান কি? আপনার চাকা। চাকা আবিষ্কারে। কি আবিষ্কারে? চাকা আবিষ্কারে। এই যে দেখেন, সুমেরীয়রা যে ইউনিফর্ম লিপিটা তৈরি করেছিল, সেই লিপি দিয়ে আবার বেবিলনীয়রা কি করেছে? বেবিলনীয় সভ্যতায় তারা হচ্ছে একটা কাব্যগ্রন্থ লিখেছে, মহাকাব্য লিখেছে, নাম হচ্ছে গিলগামেশ। গিলগামেশ, এগুলো আসতে পারে। তারপর আছে বেবিলনীয় সভ্যতার স্থপতি এমোরাইট নেতা রাজা হাম্মুরাবি। রাজা কি? হাম্মুরাবি। প্রথম হাম্মুরাবিকে বলা হয় প্রথম লিখিত আইনের প্রচলন হয় বেবিলনে। তাহলে প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়? বেবিলনে প্রথম লিখিত আইনের প্রচলন হয়। এরপরে আসি আমরা, এরপরে দেখি হচ্ছে আমরা অ্যাসিরীয় সভ্যতা। কি সভ্যতা? অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতার থেকে আমরা কিছু দেখবো না, আমরা দেখবো শুধু পৃথিবীকে অ্যাসিরীয়রা প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে, এবং পৃথিবীতে সর্বপ্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছে। তাহলে পরীক্ষায় আসবে কিভাবে? পৃথিবীকে 360 ডিগ্রি তে ভাগ করে কে, কারা প্রথম? তাহলে অ্যাসিরীয় সভ্যতার মানুষজন, অ্যাসিরীয় সভ্যতার মানুষজন। ওকে, তারপর আসেন ক্যালোডীয় সভ্যতা। এখানে নেবুচাঁদ নেজার কি বানিয়েছিল? বেবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান বানিয়েছিল। বেবিলনের কি বানিয়েছিল? শূন্য উদ্যান বা হচ্ছে ঝুলন্ত উদ্যান বানিয়েছিল কে? আপনার এই যে বেবিলনীয়রা। কারা? ক্যালোডিয়রা। ক্যালোডিয়রা নাম হচ্ছে বেবিলনের শূন্য উদ্যান বা বেবিলনের ঝুলন্ত উদ্যান। ওকে, এটাকে বলা হয় হ্যাঙ্গিং গার্ডেন্স অফ বেবিলন। কে বানিয়েছে? সেকেন্ড বা দ্বিতীয় নেবুচাঁদ নেজার। দ্বিতীয় নেবুচাঁদ নেজার বানিয়েছে। তাহলে আমরা আমরা যে হরোস্কোপ দেখি না, হরোস্কোপ, অর্থাৎ এই যে রাশিচক্র, হরোস্কোপ বলি না আমরা, এই যে হরোস্কোপের রাশিচক্রের যে 12টা সার্কেলের সৃষ্টি, এগুলো কোন সময় হয়েছে? ক্যালেডীয়দের সময় হয়েছে। ওকে, তারপর আসে পৃথিবীকে প্রথম সপ্তাহে 7 দিন। তারপরে হচ্ছে আপনার এখানে কি বলা আছে? এই যে প্রতিদিনকে 12 জোড়া ঘন্টা, তো 24 ঘন্টায় তারা হচ্ছে এটা বলেছে। ক্যালেডীয়দের প্রধান দেবতার নাম হচ্ছে জুপিটার। দেখেন এখানে কিন্তু হাইলাইট করা যে বিষয়গুলো আছে এগুলো একটু আমাদের দেখা লাগবে আর কি। ওকে, তারপর আমরা মিশরীয় সভ্যতা যাই। মিশরীয় সভ্যতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সভ্যতা। মিশরীয় সভ্যতা, এই যে দেখেন পরীক্ষায় আসে, হেরোডোটাস মিশরকে কি বলেছিলেন? নীল নদের দান বলেছিলেন। এবং মিশর যেহেতু নীল নদের তীরে অবস্থিত, এবং মিশরের 80% মানুষ কিন্তু নীল নদীর তীরে অবস্থিত, নীল নদীর তীরে বসবাস করে। বাকি এলাকাগুলো কিন্তু মিশরের বেশিরভাগ এলাকায় ফাঁকা এলাকা, মরুভূমি প্রবণ এলাকা। ওখানে আমরা জানি সাহারা মরুভূমি আছে। কি মরুভূমি আছে? সাহারা মরুভূমি আছে। তারপর আমরা এখান থেকে দেখবো যে মেমফিস। হ্যাঁ, প্রাচীন মিশরের রাজাদের বলা হতো কি আপনার ফারাও। ঠিক আছে, তারপরে মেমফিস, এই এই জিনিসটা একটু দেখবেন। তারপরে হচ্ছে আপনার এখানে চতুর্থ আমেনহোতেপ। এই যে প্রাচীন সাম্রাজ্যের সময় চতুর্থ কি বলে আপনার চতুর্থ আমেনহোতেপ শাসনামলে সূর্যদেব আতেনকে
অ্যাটন, এটার নাম হচ্ছে অ্যাটনকে কেন্দ্র করে সভ্যতার ইতিহাস সর্বপ্রথম একেশ্বরবাদের চর্চা করতে দেখা যায়। এই লাইনটা একটু পড়বেন, ঠিক আছে? এই লাইনটা একটু পড়বেন, কি তাদের একজন দেবতার নাম ছিল কি ইকনাটন। কি নাম? আকেনাতেনকে কি বলা হয়তো? ইকনাটন বলা হয়তো, ইকনাটন। তাহলে ইকনাটন পরীক্ষা আসতে পারে, ইকনাটন কাদের দেবতা ছিল? মিশরীয়দের দেবতা ছিল, ঠিক আছে? এরপরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার কি, এটাকে বলা হচ্ছে স্ফিংস। এখানে চিত্রে দেখতে পাচ্ছেন স্ফিংস। বডিটা হচ্ছে কিসের মতো? সিংহের মতো। আর মাথাটা হচ্ছে মানুষের মতো। এটাকে বলা হচ্ছে কি স্ফিংস। কি বলা হচ্ছে? স্ফিংস। তারপর আসি এখানে তাদের অবদানগুলোর মধ্যে একটু আমরা দেখি। তাদের অবদান, তারা সর্বপ্রথম 12 মাস, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনারীতি তারা হচ্ছে তৈরি করেছে। তারা তৈরি করেছে, এটা প্রচুর পরিমাণ পরীক্ষা আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ এটা, এই বিষয়টা। তারা 12 মাসে 1 বছর এবং হচ্ছে 30 দিনে 1 মাস। ওকে। তারপর আসেন হায়ারোগ্লিফিক, তাদের একটা চিত্রলিপির নাম কি? হায়ারোগ্লিফিক। তাহলে আমরা এটা একটু দেখবো, হায়ারোগ্লিফিক বা পবিত্র লিপি। আমরা এত কিছু না পড়ে, এগুলো মুখস্থ না করে, আমরা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো লিখবো। তারা তো হচ্ছে ওই সময় কাগজের নলখাগড়া দিয়ে আপনার কি বানাইতো? লিখতো আর কি। এবং এই যে দেখেন, নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতো। এই যে কাগজের নাম হচ্ছে কি আপনার প্যাপিরাস। তাহলে কাগজের নাম কি? প্যাপিরাস। এই প্যাপিরাসটা একটু দেখবো। তারপর আসেন মিশরের পিরামিড। মিশরের পিরামিড, আমরা যদিও জানি পৃথিবীতে পিরামিডের দেশ বলা হয় কাকে? মিশরকে। কিন্তু আসলে সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বড় বড় যে পিরামিড গুলো আছে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি কোথায় আছে? মিশরে রয়েছে আর কি। ওকে, মিশরে রয়েছে। এবং মিশরে আমরা দেখেন, মিশরের সবচেয়ে বড় পিরামিড ফারাও কুপুর পিরামিড। ফারাও কুপুর পিরামিড। তাহলে আমরা এই লাইনটা একটু দেখবো, এই লাইনটা দেখবো। তারপরে দেখেন, আহ এখানে দেখবো আমরা গ্রেট স্ফিংস নামে বিশাল আকৃতির ভাস্কর্য কোথায় দেখা যায়? মিশরীয় সভ্যতায়, মিশরে দেখা যায়। ওকে, তাহলে এই সমস্ত বিষয় একটু আমরা দেখবো। তারপর আসেন সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে খুব বেশি কিছু পড়ার দরকার নাই। সিন্ধু সভ্যতা থেকে পড়বেন আপনার সিন্ধু নদের অববাহিকায়, এটা একটু জেনে রাখবেন। তারপরে জেনে রাখবেন হচ্ছে আপনার এখানে আহ হরপ্পা হচ্ছে প্রথম এই যে হরপ্পা ছিল এই সভ্যতার আবিষ্কৃত শহরগুলোর মধ্যে কি অন্যতম একটা শহর। তারপরে দেখেন মহেঞ্জোদারো আরেকটা গুরুত্বপূর্ণ শহর এখানে, মহেঞ্জোদারো। তারপর আবিষ্কার করেন কে? জন মার্শাল, দয়ারাম সাহনী এবং হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই তিনটা বিষয়। এবং তাদের কি আছে? তাদের হচ্ছে ওই কৃষি, কৃষি হাতিয়ার বানানোতে তারা কিন্তু খুবই এক্সপার্ট ছিল। অন্যতম পেশা কি ছিল? শিকার করা। শিকার করা ছিল তাদের অন্য আপনার অন্যতম পেশা ছিল। ওকে, তাহলে আমরা কি বললাম? সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর অববাহিকায় এবং লাহোরের রাবি জেলাতে, কোথায় বর্তমান রাবি নামে একটা জেলা আছে, ওই এলাকায় কি বলে না, রাবি নদী নামে একটা এলাকা আছে লাহোরের। সিন্ধু নদ এবং রাবি নদ, এই দুইটা নদীর পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো নামে দুইটা শহর। ঠিক আছে, এখানে কি গঠিত হয়েছিল? সিন্ধু সভ্যতা গঠিত হয়েছিল। এবং তাদের কিন্তু সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে বাটখারা। আমরা যে দাঁড়িপাল্লার মধ্যে মাপি যে বাটখারা গুলো আছে, সেই বাটখারা হচ্ছে কাদের? সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতা থেকে প্রাচীন যে এই যে পাকিস্তান, ভারত, এই এলাকাগুলা আগে থেকে আপনার হচ্ছে তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল। কিন্তু আমি একটা জিনিস ভেবে কুল পাই না, ভারতের এখনো অধিকাংশ মানুষ হচ্ছে খোলা জায়গায় কি করে? মলমূত্র ত্যাগ করে। ঠিক আছে, এটা আমি সিন্ধু সভ্যতার সাথে আসলে ব্যাপারটা মিলাইতে পারি না। তো সিন্ধু সভ্যতার পয় নিষ্কাশন ব্যবস্থা অনেক ভালো ছিল, কিন্তু আধুনিক ভারতের পয় নিষ্কাশন ব্যবস্থা কি নাই? ভালো নাই। তারপরে এগুলো একটু এখানে আর দরকার নেই, দরকার নেই। গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতা কিন্তু একটু গ্রিক সভ্যতা থেকে মাঝে মাঝে পরীক্ষা আসে, তবে গ্রিক সভ্যতা থেকে সবচেয়ে বেশি আসে আপনার কি? সক্রেটিস, এই যে প্লাটো, এরিস্টটল, এগুলো বেশি আসে। এগুলো একটু দেখে নেবো, আমরা এই তিনজনকে মাস্ট পড়বো, সক্রেটিস, প্লাটো, এরিস্টটল। ওকে। তারপর আমরা পড়বো ইলিয়াড। এই যে পৃথিবীর জাত মহাকাব্য কয়টা? 4টা। পৃথিবীতে জাত মহাকাব্য 4টা: ইলিয়াড, ওডিসি, রামায়ণ এবং মহাভারত। তার মধ্যে 2টাই হচ্ছে গ্রিকদের তৈরি। কয়টা? গ্রিকদের তৈরি। কয়টা? 2টা। কে লিখেছে? ব্লাইন্ড বার্ড বলে পরিচিত মহাকবি হোমার। একটা লিখেছে ইলিয়াড, একটা লিখেছে ওডিসি। ওকে। তারপর হচ্ছে তাদের একজন জনপ্রিয় নাট্যকারের নাম কি? স্কাইলাস। স্কাইলাস। এই রাজা ইদিপাস নাট্যকার হচ্ছে সফোক্লিসের বিখ্যাত ট্র্যাজেডি। সফোক্লিস নামের একজন তাদের লেখক একটা বিখ্যাত নাটক লিখেছেন, নাম হচ্ছে রাজা ইদিপাস। রাজা কি? ইদিপাস। তারপরে এখানে স্পার্টা এবং এথেন্স নামে 2টা নগরী ছিল। নগরী ছিল, স্পার্টা ছিল হচ্ছে সামরিক রাষ্ট্র, আর এথেন্স ছিল হচ্ছে নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্রে কিন্তু পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল। এবং এই গণতন্ত্রকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। এই জন্য আমরা বলি প্রাচীনতম গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে কি? গ্রিস। আর আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ব্রিটেন।
তাহলে আমরা এটা একটু দেখে নিব। পেলোপনেসিয়ার যুদ্ধের দরকার নাই, এগুলো আসবে না। ফিনিশীয়, চৈনিক, রোমান সভ্যতা। চৈনিক সভ্যতার শুধু এটা দেখবো আমরা হচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কি, আপনার চীনের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াস, তিনি যেহেতু নাস্তিক ছিলেন, আমরা জানি যে চীনের বেশিরভাগ মানুষ কিন্তু, চীনে অনেক ধর্মহীন মানুষ আছে, ওকে, তারা কনফুসিয়াসকে বিশ্বাস করে। কনফুসিয়াসকে কি করে বিশ্বাস করে। এরপরে রোমান সভ্যতা। রোমান সভ্যতা কোথায় ছিল, তারপরে এই উক্তিটা একটু দেখবেন, এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিডি ভিসি। ভিনি ভিডি বিসি, ওকে। তাহলে এটা কে বলেছে? জুলিয়াস সিজার বলেছিল। কে বলেছিল? জুলিয়াস সিজার। রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন জুলিয়াস সিজার, এবং তিনি এটা বলেছিলেন, ওকে। তারপরে হচ্ছে এই সাম্রাজ্যের সর্বশেষ কি আপনার শ্রেষ্ঠ শাসক হচ্ছে কি, রোমিওলাস অগাস্টোলাস। আচ্ছা, তারপরে হচ্ছে এরপর আপনার কি এখানে, খ্যাতিনাম রোমান সাম্রাজ্যের খ্যাতিমান সম্রাট ছিলেন হচ্ছে জুলিয়াস সিজার, এবং তার একটা বিখ্যাত উক্তি আছে, বিনি ভিডি এবং বিসি। এটা কোথায় লেখা লেখা হয়েছে? এটা উইলিয়াম শেক্সপিয়রের যে জুলিয়াস সিজার নাটকটি আছে, সেই জুলিয়াস সিজার নাটকে উনি এই উক্তিটা করেছিলেন। তাহলে ইনকা সভ্যতা জাস্ট কোথায়? পেরুতে অবস্থিত, এটা একটু জেনে রাখবেন। পেরুতে, পেরুতে অবস্থিত। এবং মাচু পিচু হচ্ছে ইনকা সভ্যতার কি একটা নিদর্শন। মাচু পিচু, মাচু পিচু, ওকে। ইনকা সভ্যতা পেরুতে। তাহলে আমেরিকা মহাদেশে কিন্তু আরেকটি সভ্যতা আছে, মায়া সভ্যতা। মায়া সভ্যতা হচ্ছে মেক্সিকোতে। কোথায়? মায়া সভ্যতা মেক্সিকোতে। আরেকটা সভ্যতা আছে অ্যাজটেক সভ্যতা। তাহলে মেক্সিকোর উত্তর দিকে একটা সভ্যতা আছে অ্যাজটেক, আর দক্ষিণ পাশে একটা সভ্যতা আছে যার নাম হচ্ছে মায়া সভ্যতা বা মায়ান সভ্যতা, এগুলো আছে। তারপরে আমরা রোমান রোমান সাম্রাজ্যকে আমরা একটু দেখি। রোমান সাম্রাজ্যের স্থাপত্যটা একটু দেখবো। এগুলো আসে পরীক্ষায়, এই যে স্থাপত্য রোমান সাম্রাজ্যে, কলোসিয়াম পরীক্ষায় আসে, কলোসিয়াম, ঠিক আছে, কলোসিয়াম আসে। তারপরে হচ্ছে তাদের আইন আছে, আইন সম্পর্কিত পরীক্ষায় আসে। আইন সম্পর্কিত তাদের একটা, এই যে দেখেন, নাগরিকের খ্রিস্টপূর্ব 449 অব্দে 12টি ব্রোঞ্জ পাতের নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত লিখিত আইনকে কি বলা হচ্ছে? দ্য 12 টেবলস বলা হচ্ছে, বা বার বিধি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বার বিধি বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু একটু এভাবে পড়ে নিব, ঠিক আছে, ওকে। তাহলে রোমান সম্পর্ক থেকে এর বেশি আর কিছু পড়ার দরকার নাই আর কি। তাহলে বার বিধি। এখন আসেন এই যে প্রশ্ন, আমরা একটু কয়েকটা প্রশ্ন দেখি। প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আপনার, এই যে বার বিধি, পরীক্ষা বলা হচ্ছে বার বিধি কি বলে আপনার, বার বিধি কি? তাহলে এটা হচ্ছে 12 টেবলস। কি বলা হচ্ছে? 12 টেবলস বলা হচ্ছে, ওকে। তারপর আসেন, স্থাপত্যের 12টি নিদর্শন নাকি ফুটবল খেলার নিয়ম, স্থানীয় দেশি খেলা নাকি রোমান আইনের ভিত্তি? তাহলে বার বিধি হচ্ছে রোমান আইনের ভিত্তি। এই জন্য বলা হচ্ছে, যেহেতু 12, এই জন্য বলা হচ্ছে 12 টেবলস। কি বলা হচ্ছে? 12 টেবলস, ঠিক আছে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে তিনি কি বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে তিনি বিখ্যাত। এরপর আমরা একটু ইসলামী সভ্যতা, আরবি সভ্যতার দিকে যাব। তাহলে আপনারা খোলাফায়ে রাশিদিনের কাহিনী কিন্তু আগে পড়েছেন। তাহলে এটা কত থেকে কত ছিল? 632 থেকে 661 পর্যন্ত। এবং এখানে আমরা কয়জন খলিফা পাই? 4জন খলিফা পাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4জন আমরা কি পাই? হ্যাঁ। তারপর আসেন, এরপরে হচ্ছে আপনারা এগুলো তো জানেন। তারপর হচ্ছে উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফত ছিল কি, এই যে খোলাফায়ে রাশিদার খেলাফত ভাঙার পরে কি হয়েছে আপনার 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া খেলাফত ছিল। কি ছিল? উমাইয়া খেলাফত। কার মাধ্যমে শুরু হয়েছে এটা? এটা হচ্ছে মুয়াবিয়ার মাধ্যমে শুরু হয়েছে। কার মাধ্যমে? হ্যাঁ, মুয়াবিয়ার মাধ্যমে। এবং হযরত আলী মারা যাওয়ার পরে এই শাসন ব্যবস্থা কিন্তু শুরু হয়েছে, ওকে। কার মাধ্যমে? মুয়াবিয়ার মাধ্যমে। এটাকে বলা হচ্ছে উমাইয়া বংশ। উমাইয়া বংশ, ঠিক আছে। তারপর আসেন, তাহলে এগুলো ইনফরমেশন গুলো একটু স্পেনে মুসলিম, স্পেনে কি আপনার মুসলিম। তাহলে দেখেন, এই যে স্পেনে মুসলিম শাসনের মধ্যে কর্ডোবা, কর্ডোবা যেহেতু গুরুত্বপূর্ণ একটা নগরী ছিল, আপনারা জানেন মরক্কো থেকে এসে একজন লোক স্পেন জয় করেছিল, তার নাম হচ্ছে তারিক বিন জিয়াদ। কে? তারিক বিন জিয়াদ। এই যে তারিক বিন জিয়াদ, তার যে একটা জিব্রাল্টার নামে একটা কি আছে, জাবালুত তারিক নামে একটা পাহাড়ও আছে কিন্তু জিব্রাল্টারে, অর্থাৎ মরক্কো থেকে আপনার পার হয়ে স্পেনে গিয়েছিল। স্পেনে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করেছিল, এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চা কেন্দ্র তারা এখানে স্থাপন করেছিল, যেটির নাম কি আপনার, যেটির নাম হচ্ছে, যেটাকে বলা হয় ইউরোপের বাতিঘর, তার নাম হচ্ছে কর্ডোবা। কি নাম? এই যে কর্ডোবা, লাইট হাউস অফ দ্য ইউরোপ, লাইট হাউস অফ দ্য কি ইউরোপ, ওকে। ওই সময় স্পেনের নাম কি ছিল? আন্দালুসিয়া। কি নাম ছিল? আন্দালুস, আন্দালুস শহর। আন্দালুসিয়াতে তারা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করেছিল, ওকে। তারপর আব্বাসীয় খেলাফত, এরপর হচ্ছে আপনার এগুলা
এগুলা বিভিন্ন শুধু ছোটখাটো ইনফরমেশন আসবে এখানে। এখানে কি আছে, কি ছিল, এই যে নহরি জুবাইদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার এসছে। নহরি জুবাইদা খলিফার স্ত্রী, অর্থাৎ আবু জাফর আল মনসুর, খলিফার স্ত্রী হাজিদের পানির কষ্ট লাঘবে পবিত্র মক্কা নগরীতে নহরি জুবাইদা খাল খনন করেছিল। নহরি জুবাইদা। বাগদাদে জ্ঞান চর্চার জন্য কি ছিল আপনার, বাইতুল হিকমা ছিল, হাউস অফ উইজডম, হাউস অফ কি, উইজডম। তাহলে এই যে ছোটখাটো ইনফরমেশন গুলো আমরা জেনে রাখবো। ঠিক আছে, এরপর আসি আমরা। এরপর আমরা দেখবো যে দেখেন প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে। প্রশ্ন কিভাবে আসতে পারে দেখেন, এখানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, প্রথমে কি দেখা যাচ্ছে, বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার। বর্ণমালা দেখেন, প্রথম বর্ণমালা মানে আবিষ্কার করেছিল একটা কিউনিফর্ম নামে একটা আনঅফিসিয়াল একটা, এই যে বর্ণমালা আবিষ্কার করেছিল কারা, কারা আবিষ্কার করেছিল, এটা আবিষ্কার করেছিল সুমেরীয়রা। কিন্তু আবার পরীক্ষায় প্রশ্ন যদি এটা আসে, বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতা, সেক্ষেত্রে কার, ফিনিশীয় সভ্যতা। কার, ফিনিশীয় সভ্যতা। ঠিক আছে, তারপর আসেন, নিচের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়, তাহলে ক্যালোডিয়রা। কারা, ক্যালোডিয়রা। তাহলে এইভাবে কিন্তু আমাদের কি বলে পরীক্ষায় আসতে পারে। নিচের কোন গ্রিক নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয়, তার নাম হচ্ছে কি আর্টেমিস। এবং তাদের সূর্য দেবতা বলা হয় কাকে, অ্যাপোলোকে। কি বলা হয়, সূর্য দেবতা বলা হয়। তাদের আবার আইন কানুনের দেবী আছে, তার নাম হচ্ছে আবার থেমিস। কি নাম, থেমিস। আমাদের সুপ্রিম কোর্টের সামনে এই যে থেমিসের মূর্তি স্থাপন করা হয়েছিল, পরে যখন সরকার চলে যায় পরে হচ্ছে এটাকে ভেঙে দেওয়া হয় আর কি। যেহেতু ধর্মের সাথে অনেক, ইসলাম ধর্মের সাথে অনেক কিছু জায়গায় কনফ্লিক্ট করে, এই জন্য আসলে ভেঙে দিয়েছিল এটা। অনেকে এটাকে ভালোভাবে নেয়নি আর কি। ওকে, তারপর আসেন, মিশরীয় সভ্যতা কত হাজার বছরের পুরনো। দেখবেন প্রশ্নগুলো একদম সিম্পল সিম্পল। এটা বিডিএস এ আসছে, এটা এমবিবিএস এ আসছে, এটা এমবিবিএস এ আসছে, এটা এমবিবিএস এ আসছে। এরপর বিসিএস এর প্রশ্ন দেখেন আপনারা, বিসিএস এর প্রশ্ন দেখবেন 12 বিধি। হ্যাঁ, 12 বিধি কার, কি, রোমান আইনের ভিত্তি। এই সেম প্রশ্নটা কিন্তু আমরা দেখতে পেয়েছি একটু আগে। তারপরে ঐতিহাসিক ট্রয় নগরী, একদম দেখবেন এই যে যে প্রশ্নগুলো সেট হয়েছে বিভিন্ন জায়গায় অনেকবার এসছে, 8-10 বার করে এসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় 4-5 বার করে এসছে। এই সমস্ত পরীক্ষা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো বা আসবে। তারপর আসেন ট্রয় নগরী, দেখছেন ট্রয় নগরী থেকে প্রশ্ন আসছে। ভিক্টোরিয়া ডেজার্ট থেকে, আফ্রিকাতে 45তম বিসিএস এ পরীক্ষায় আসছে। ওকে, তাহলে আমরা যেহেতু আজকে পৃথিবীর জিওগ্রাফি পড়ি নাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি পড়িনি আমরা, এই যে ডেজার্ট, এই যে অন্তরীপ, এই সমস্ত বিষয় কিন্তু আমরা পড়ি না। সাগর, মহাসাগর, উপসাগর এগুলো পড়িনি। এগুলো অন্য কোনো সময় আমরা পড়বো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে দেখেন সভ্যতা থেকে মায়া সভ্যতা, কোথায় বলেছিলাম, মায়া সভ্যতা। এখানে দেখেন আপনার, এখানে কিন্তু কি আসে নাই, দেশের নাম আসে নাই। তাহলে আমাদের বুঝতে হবে মেক্সিকো আসলে কোন ইয়েতে, কোন কোথায়। তাহলে মেক্সিকো কোথায়, মেক্সিকো এখানে আনসার দিয়েছে হচ্ছে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকাতে। কোন অঞ্চলে, মায়ান সভ্যতাটি আবিষ্কৃত হয় মেক্সিকোতে। কোথায়, মেক্সিকোতে। ও আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। এই যে 10 নম্বর প্রশ্নটা, হ্যাঁ, মায়া সভ্যতা, মায়া সভ্যতা হবে উত্তর আমেরিকাতে। অর্থাৎ মেক্সিকো কিন্তু উত্তর আমেরিকার রাষ্ট্র। কোন আমেরিকার রাষ্ট্র, উত্তর আমেরিকার রাষ্ট্র। ওকে, উত্তর আমেরিকার রাষ্ট্র। ঠিক আছে, এটা মধ্য আমেরিকায় পড়ে নাই। তাহলে আমরা একটু এটা ঠিক করে নেবো, হ্যাঁ, অ্যান্সারটা হবে না, এবং আনসার হবে কি মায়া সভ্যতাটি এই যে উত্তর আমেরিকা। ঠিক আছে, তারপরে ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল, ইনকা। তাহলে ইনকা দক্ষিণ আমেরিকায়, যেহেতু পেরুতে, পেরু দক্ষিণ আমেরিকার রাষ্ট্র না, সেহেতু দক্ষিণ আমেরিকার যেহেতু পেরু দক্ষিণ আমেরিকার যেহেতু রাষ্ট্র, সেহেতু এটা পরীক্ষায় কি হবে আপনার, দক্ষিণ আমেরিকা আনসার করতে হবে। তাহলে এই আর কি বিষয়টা, এইভাবে হচ্ছে আমাদের কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। তারপর আরো অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে, আরো অনেকগুলো প্রশ্ন কি এখানে দেওয়া আছে। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। দেখছেন, তাহলে আমরা এগুলো পারবো না, মোটামুটি পারবো আশা করি। এই যে ক্লাস আমাদের, হ্যাঁ রেকর্ড থাকবে। রেকর্ড যারা, যারা হচ্ছে প্রশ্ন, যারা আহ পুরো ক্লাসটা দেখতে পারেন নাই, তারা হচ্ছে রেকর্ড থেকে দেখে নেবেন। রেকর্ড আপনাদের থাকবে, লিঙ্কটা আপনাদের কাছে আছে, এবং আপনারা এটা থেকে এটা পরবর্তীতে দেখে নিতে পারবেন আর কি। যে জায়গাটা শুনেন না, ওই জায়গাটা দেখে নেবেন। অনেকের নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, শুনতে পারেন নাই, তারা কাইন্ডলি দেখে নেবেন আর কি। ওকে, আমি কিন্তু খুব লিমিটেড জিনিসপত্র দিয়েছি, কাইন্ডলি এগুলো থেকে পরীক্ষা চলে আসবে, এবং এইভাবে যাতে আমাদের প্রিপারেশনটা গোছানো হয় আর কি। এখন আমি যেহেতু একটু শুরুর দিকে একটু বিস্তারিত বলেছি, হয়তো বিস্তারিত বলেছি, হচ্ছে সাধারণ জ্ঞানটা আসলে এমনই, এত একটা টপিকের এত লেজ, এত লেজ, আপনার অনেক কিছু জিনিসপত্র আসলে চলে আসে আর কি। আলোচনা না করতে চাইলে অনেক সময় চলে আসে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে কি প্রথমে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, যাই হোক,
ঠিক আছে, তাহলে আসেন এরপরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? বাইজেন্টাইন সাম্রাজ্য কোথায়? কনস্টান্টিনোপল। এই যে তুরস্ক এমন একটা জায়গা যেখানে বাইজেন্টাইন, যেখানে রোমান, যেখানে গ্রিক, যেখানে আপনার কি আপনার এই যে অটোম্যান, অনেকগুলো সভ্যতা এখানে কি হয়েছে ছিল আর কি এক সময়। এই জন্য দেখবেন ওই এলাকাগুলো খুবই সমৃদ্ধ। আপনার কিন্তু সিঙ্গাপুর গেলে আপনার ভালো লাগবে, আপনি একটু অ্যামিউজমেন্ট পাবেন। আপনি কিন্তু হিস্ট্রি নাই। আপনি যখন হিস্ট্রি দেখবেন, এই যে দামেস্ক, আপনি সিরিয়া যখন যাবেন, দেশগুলো কিন্তু বিরান ভূমির মতো হয়ে গেছে, ইসরায়েলের আক্রমণে শেষ হয়ে গেছে। আপনি ফিলিস্তিনে যাবেন, কিন্তু এগুলোর হিস্ট্রি আছে। এই বিষয়গুলো আপনাকে শত হাজার বছর পিছনে ফিরাই দেবে। ঠিক আছে, এগুলো আপনার কিসের সাথে জড়িত? আপনার আপনার উৎপত্তির সাথে এগুলো জড়িত। তখন কিন্তু অটোমেটিক আমাদের ভালো লাগা কাজ করে। ঠিক তুরস্কে তো এতগুলো সাম্রাজ্য ছিল। আপনি তুরস্কের ইস্তাম্বুল শহরে যখন যাবেন, তখন আপনি কত কত সাম্রাজ্যের রাজধানী, এটা অটোম্যানদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এখানে কত যুদ্ধ হয়েছে, এখানে কত মুসলিমদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে কত যুদ্ধ হয়েছে। এবং এগুলা কখনো তাদের দখলে ছিল, কখনো আমাদের দখলে এসছে, মুসলিমদের দখলে এসছে, কখনো খ্রিস্টানদের দখলে গেছে। এইভাবে ব্যাপারগুলো আসলে চলেছে। আপনারা এই যে বিভিন্ন সিরিয়াল, কুরুলুস উসমান, আর্তুগরুল গাজীর বিভিন্ন কাহিনী দেখলে আপনারা বুঝতে পারেন যে আসলে ওই সময়কার হিস্ট্রিটা কত সমৃদ্ধ হিস্ট্রি ছিল আমাদের, এবং আমরা কি হারিয়ে ফেলেছি, আমাদের আসলে কি চলে গেছে। এগুলা এগুলো ভাবতে গেলে অনেক বিষয় চলে আসে আর কি এখানে। ওকে, তারপরে দেখেন, তাহলে এখানে বাইজেন্টাইন আসছে পরীক্ষায়, জুলিয়াস সিজার। এগুলো তো আনসার যেহেতু দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন কাইন্ডলি। ওকে, মেসোপটেমিয়া দেখছেন, সবসময় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো থেকে আসে। মায়া সভ্যতা দেখেন আবারও আসছে, 39তম বিসিএস আসছে মায়া সভ্যতা। ঠিক আছে, মায়া সভ্যতা 43তম বিসিএস আসছে, আবার 39তম বিসিএস আসছে। তাহলে এই যে আশা আশা গুরুত্বপূর্ণ ছোটখাটো প্রশ্নগুলো আপনাদের মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ এগুলো তো বিভিন্ন প্রিভিয়াসে এগুলো কি এসছে পরীক্ষায়। তারপরে দেখেন, আয়তনে পৃথিবীর ছোট দেশ। আয়তনে পৃথিবীর কি ছোট দেশ কোনটা বলেন তো আমাকে? আয়তনে, তাহলে এটা তো আমরা সবাই জানি, ভ্যাটিকান সিটি। কি ভ্যাটিকান সিটি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এখন হচ্ছে মাত্র পয়েন্ট কত, 0.4444 স্কোয়ার কিলোমিটার। 0.44 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এটার আয়তন। তারপর এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল। কি নেপাল? নেপাল এখন যদিও নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক রাখছে। ঠিক আছে, আগে ছিল নেপাল হিন্দু রাষ্ট্র, এখন কি আপনার, এখন কি নাই হিন্দু রাষ্ট্র, এখন মোটামুটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর কি। এখানে কিন্তু বলা আছে বর্তমানে নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারপর লয়া জিরগা কোন দেশের আইনসভা? ঠিক আছে, কোন দেশের আইনসভা? আহ আচ্ছা, পরীক্ষায় যদি লয়া জিরগাটা এভাবে আসে, যে লয়া জিরগা আসলে হচ্ছে এটা আফগানিস্তানের একটা কি আপনার যারা গুত্র প্রধান আছে তাদের একটা বৈঠকখানা, এবং তাদের একটা বৈঠককে বলা হচ্ছে, তাদের একটা সংঘকে বলা হচ্ছে কি আপনার লয়া জিরগা। কি বলা হচ্ছে? লয়া জিরগা। তবে এদের একটা ফর্মাল পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের নাম হচ্ছে হাউস অফ দ্য এল্ডার্স। কি বলা হচ্ছে এটাকে? হাউস অফ দ্য এল্ডার্স। আর একটা আছে হাউস অফ দ্য পিপল আর কি। তো তবে তাদের ধর্মীয় যারা নেতা আছে, তাদের যে গোত্র সিস্টেম আছে, তাহলে ধর্মীয় নেতা বা উচ্চ তাদের যে ক্ষমতাসীন যারা নেতা আছে, ধর্মীয় নেতা আছে, তাদের পরিষদকে বলা হচ্ছে লয়া জিরগা। তাদের পরিষদ কি লয়া জিরগা। এটা কিন্তু আবার তাদের পার্লামেন্টের থেকেও শক্তিশালী, পার্লামেন্টের দিক থেকে শক্তিশালী। এই জন্য আমরা প্রচলিত কিছু ভুল করে থাকি, যে বেশিরভাগ বইয়ে কি দেওয়া, এটা লয়া জিরগাকে তাদের পার্লামেন্ট হিসেবে দেওয়া। ঠিক আছে, কিন্তু তাদের পার্লামেন্টের নাম কি? তাদের পার্লামেন্ট হচ্ছে আপনার একটা নাম হাউস অফ দ্য এল্ডার্স উচ্চ কক্ষের নাম, আর একটা নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ দ্য পিপল আর কি। ওকে, আপনাদের এত বিস্তারিত জানার দরকার নাই, জাস্ট এটুকু জেনে রাখবেন আর কি। তারপর আসেন, এই যে দেখেন রাজধানী আসে, কিন্তু দেখছেন রাজধানী আসছে, বিসিএস পরীক্ষা পর্যন্ত রাজধানী আসছে, তাহলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে শ্যামদেশ পূর্ব নাম, এই যে পুরাতন নাম বর্তমান নাম এগুলো আসছে। তারপরে দেখেন আবার রাজধানীর নাম 32তম বিসিএস এ। তারপরে স্ক্যান্ডিনেভিয়ান, বিশ্বের বিভিন্ন অঞ্চল। এই জন্য স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোনগুলা, দক্ষিণ এশিয়ার অঞ্চল কোনগুলা, দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল কোনগুলা, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখেন এরপরে আসেন, এই যে আমরা এখানেও পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে। তাহলে দেখেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা এটার এটার যে কত গুরুত্ব এটা বুঝবেন আপনারা পরীক্ষায় যখন দিবেন, যখন দেখবেন খুবই ইজি ইজি কোয়েশ্চেন বিভিন্ন জায়গায় এসছে, আপনার ভুল হয়েছে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই সমস্ত বিষয় নিয়ে। ওকে, বর্গী কারা দেখেন, বর্গী কারা, মারাঠিরা যখন ইংরেজ কি বলে ব্রিটিশ আমলে মারাঠিরা যখন আমাদেরকে আক্রমণ করতো, বিভিন্ন এলাকায় লুট তরাজ চালাইতো, এই মারাঠিদেরকে কি বলা হয়তো? বর্গি বলা হয়তো। ঠিক আছে, আবার পর্তুগিজদেরকে কি বলা হয়তো? ফিরিঙ্গি বলা হয়তো। কি বলা হয়তো? ফিরিঙ্গি বলা হয়তো। ঠিক আছে, ফিরিঙ্গি। তাইলে এগুলো আসতে পারে পরীক্ষায়। হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি, কোন সভ্যতার? মিশরীয়।
হায়ারোগ্লিফিক। সুমেরীয়তে আসতে পারে কি, তাদের একটা বর্ণমালা আছে, নাম হচ্ছে কিউনিফর্ম। কি নাম? তাদের একটা বর্ণমালা আছে, নাম হচ্ছে কিউনিফর্ম। এরপর আসেন ইনকা। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? পেরুতে। তাহলে আমরা তো জানি ইনকা সভ্যতা কোথায়, পেরুতে। এখন পেরু তো দক্ষিণ আমেরিকার। তাহলে পরীক্ষা যদি আসে ইনকা সভ্যতা কোন মহাদেশে, কোন মহাদেশে, তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এইভাবে আনসার করতে হবে, অপশন দেখে আনসার করতে হবে। চারটা অপশন পড়াটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রশ্নের শেষে কোনো একটা নয় আপনাকে বলবে নিচের কোন রাষ্ট্রটি কি বলে আপনার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নয়। তাহলে এই নয়টা কিন্তু আমরা দেখি না, তখন আমরা টক করে আনসার দিয়ে দেবো একটা কি ভুল আনসারে, তাহলে সেক্ষেত্রে হবে না। এই জন্য ফুল প্রশ্নটা আমাদের পড়া উচিত, অবশ্যই উচিত। এরপর আসেন, এরপর আসি আমরা আহ এই যে দেখেন, মেক্সিকোকে কেন্দ্র করে আমরা জানি দুইটা সভ্যতা গড়ে উঠেছিল, একটার নাম হচ্ছে স্ট্যাক, একটার নাম হচ্ছে কি আপনার মায়া সভ্যতা। তাহলে মেক্সিকোতে কিন্তু মায়া সভ্যতা গড়ে উঠেছিল। কি সভ্যতা? মায়া সভ্যতাও গড়ে উঠেছিল। মায়া সভ্যতাও গড়ে উঠেছিল মেক্সিকোতে। তারপর আসেন ওয়ারি বটেশ্বর কত বছর পুরনো? এটা বাংলাদেশের, এটা কিন্তু কি বাংলাদেশের ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর 2500 বছরের পুরনো। 2500 বছর পুরনো ওয়ারি বটেশ্বর। এটা কোথায় অবস্থিত? এটা বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। নরসিংদী জেলার কোথায়? বেলাবুতে অবস্থিত। ওকে। তারপরে আসেন, এই সভ্যতার সূত্রপাত হয় কোথায়? সুমেরীয়দের। অর্থাৎ আমরা জানি মেসোপটেমিয়া যেহেতু পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা, সেহেতু তার প্রথম সভ্যতা কি আবার, অর্থাৎ মেসোপটেমিয়া হচ্ছে একটা বিশাল আহ চারটা সভ্যতার একটা কি আপনার চারটা সভ্যতার একটা ধারণা। এটার আবার প্রথম সভ্যতা সুমেরীয়রা। এই জন্য আমরা বলি সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? সুমেরীয়রা। অর্থাৎ মেসোপটেমিয়ার দুইটা পার্ট ছিল, একটার নাম ছিল সুমের, একটার নাম ছিল আক্কাদ। এই সুমেরীয় নিয়ে, সুমের এলাকাটাকে নিয়ে সুমেরীয় সভ্যতা গঠিত হয়েছিল। এরপরে কনফুসিয়াস, এই যে হায়ারোগ্লিফিক, কনফুসিয়াস চায়নার, মেক্সিকোর অ্যাজটেক সভ্যতা। ঠিক আছে, আদিম সমাজের নিচের কোনটি আদিম সমাজের মানুষের তৈরি? আদিম সমাজের মানুষের তৈরি কি? ডলমেন। ডলমেন, ঠিক আছে। ডলমেন হচ্ছে এক ধরনের কি আপনার, এক ধরনের এটা হচ্ছে কি আপনার পাথর টাইপের আর কি, পাথর, পাথর মূর্তি জাতীয়, তারা হচ্ছে খোদাই করে এটা অঙ্কন করতো আর কি, ডলমেন। তারপরে আছে হাম্মুরাবি আইন। হাম্মুরাবি আইন কোথায়, কোন সভ্যতায় হাম্মুরাবি আইন প্রচলিত ছিল? ঠিক আছে, মেসোপটেমিয়া সভ্যতায়। তাহলে মেসোপটেমিয়ার কোথায় আবার? মেসোপটেমিয়ার বেবিলনীয় সভ্যতায়। কোন সভ্যতায়? বেবিলনীয় সভ্যতায়। আচ্ছা, এরপরে আসি আমরা, তাহলে এগুলো আমরা পড়ে নিবো আর কি। তুরস্ক, সিরিয়া কোন সভ্যতার অংশ? এরা মেসোপটেমিয়া সভ্যতার অংশ। গ্রিক দেবতা, তারপরে হচ্ছে আপনার পৃথিবীর প্রাচীনতম ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম কোনটা? স্ফিংস। কোন সভ্যতার? স্ফিংস হচ্ছে মিশরীয়দের। মিশরীয় সভ্যতা। কোন সভ্যতা? মিশরীয় সভ্যতা। দেখেন অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে দিয়েছি আপনাদেরকে। তাহলে 44 থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন আমরা মোটামুটি আমরা এখানে দিয়েছি। আসেন এরপরে, ঠিক আছে। তাহলে এরপর আসেন আমরা এই প্রশ্নগুলো একটু আপনারা পড়ে নেবেন, যেহেতু অনেকগুলো প্রশ্ন একই বিষয় আর কি, একই কাছাকাছি প্রশ্নগুলা আর কি। তাহলে আমি বারবার বলেছি খুব বেসিক জিনিসপত্র আসবে পরীক্ষায়, এই আর কি। তারপরে দেখেন আমরা মহাদেশ, দেশ মহাদেশ বিভিন্ন পরিচিতি এখানে আছে। পাঁচটা কি আছে, পাঁচটা মহাসাগর আছে এবং সাতটা মহাদেশ আছে। তাহলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা। এখানে কি আছে আপনার দেখেন, এই যে এখানে অর্থাৎ এশিয়া এবং অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী যে মহাসাগরটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং প্রশান্ত, পৃথিবী যেহেতু গোল, প্রশান্ত মহাসাগর কিন্তু এই পাশেও আছে। ওকে, প্রশান্ত মহাসাগর। তাহলে ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার মাঝখানে আমরা এই যে এস আকৃতির যে মহাসাগরটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। কি মহাসাগর? আটলান্টিক মহাসাগর। ঠিক আছে। তারপরে আমরা জানি এই যে এইটার নাম হচ্ছে ভারত মহাসাগর, এটার নাম কি? ভারত মহাসাগর। এই যে দেখেন আমাদের বঙ্গোপসাগর কিন্তু ভারত মহাসাগরের একটা উপসাগর। ঠিক আছে। তাহলে এখানে আবার দেখবেন এখানে আমরা কিছু দেশ সম্পর্কে, এশিয়ার দেশ সম্পর্কে জানবো, আফ্রিকার কিছু গুরুত্বপূর্ণ, এই যে মিশর থেকে শুরু করে কয়েকটা, এই সাহারা মরুভূমি সম্পর্কে জানবো। এশিয়াতে আমরা জানবো হচ্ছে কি, ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত, সেভেন সিস্টার সম্পর্কে একটু জানতে হবে। কেন জানতে হবে? এটা যেহেতু এখন বার্নিং ইস্যু, এটা নিয়ে যেহেতু এখন আলোচনা হচ্ছে। ঠিক আছে। তারপর ওশেনিয়ার কিছু গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো দ্বীপ রাষ্ট্র আছে। অস্ট্রেলিয়ার পাশে কিন্তু কি আছে? গ্রেট ব্যারিয়ার রিফ নামে একটা রিফ আছে, প্রবাল প্রাচীর আছে। এই প্রবাল প্রাচীরটা পরীক্ষায় আসতে পারে। গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাসাগরে অবস্থিত? তাহলে আমাদের আনসার দিতে হবে কি, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আমাদের মোটামুটি পৃথিবীর পরিচিতি আর কি। আচ্ছা, তারপর আসেন
কয়টা মহাদেশ আছে? 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশে আমরা যদি দেখি মহাদেশ ভিত্তিক, আপনাকে বলবে এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটা? চায়না। এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র কোনটা? চায়না। আপনাকে বলবে এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটা? মালদ্বীপ। এটা ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র। তাহলে পরীক্ষায় আবার এটাও আসতে পারে যে মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত। তাহলে আনসার করতে হবে কি, ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে আপনার কি মালদ্বীপ। ছোটখাটো প্রায় 500টারও অধিক কি আছে এখানে, দ্বীপ আছে মালদ্বীপে। ওকে। তারপর আমরা এশিয়ারটা গেলাম। আফ্রিকা, আফ্রিকার আলজেরিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ এবং সবচেয়ে ছোট হচ্ছে সিচেলিস। এটা কিন্তু একই সাথে একটা দ্বীপ। মালদ্বীপ যেমন একটা দ্বীপ, সিচেলিসও কিন্তু একটা কি, একটা দ্বীপ। দ্বীপ, ঠিক আছে। তারপর আসেন উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ তো আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক উপরের যে রাষ্ট্রটা তার নাম কি? তার নাম হচ্ছে কানাডা। এবং ছোট হচ্ছে একটা ক্যারিবিয়ান অঞ্চলের রাষ্ট্র। এটা হচ্ছে ক্যারিবিয়ান দেশ, ওয়েস্ট ইন্ডিজের একটা দেশ। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, ওয়েস্ট ইন্ডিজ আছে না? তাহলে ওয়েস্ট ইন্ডিজের একটা দেশের নাম হচ্ছে কি সেন্ট কিটস এন্ড নেভিস। এখানে আরো, এখানে টোটাল কয়টা, 12টা রাষ্ট্র আছে, তার মধ্যে একটা রাষ্ট্রের নাম কি সেন্ট কিটস এন্ড নেভিস। ওকে। তারপর আসেন, তারপর আসেন দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। ওকে। ফুটবল জায়ান্ট, তাই না? ফুটবল জায়ান্ট ব্রাজিল। এবং সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি সুরিনাম। সুরিনাম। ওকে। তারপরে অ্যান্টার্কটিকা তো আমরা জানি কি দেশ নাই, অ্যান্টার্কটিকা কি নাই, দেশ নাই। এবং পৃথিবীর 14টা দেশ এটাকে শাসন করে। পৃথিবীর কতটি দেশ? 14টি দেশ এটাকে কি করে, নিয়ন্ত্রণ করে, এই অ্যান্টার্কটিকাকে নিয়ন্ত্রণ করে। এবং পৃথিবীর যে জায়গা থেকে আপনি সবচেয়ে দ্রুত অ্যান্টার্কটিকাতে যেতে পারবেন সেটি হচ্ছে আর্জেন্টিনা থেকে। কোথায়? আর্জেন্টিনার একদম এই যে একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, এই যে এটার নাম হচ্ছে টিয়েরা ডেল ফিওগো বলে এটাকে। এই টিয়েরা ডেল ফিওগো থেকে কিন্তু আপনি সরাসরি কোথায় যেতে পারবেন, এই সাউথ জর্জিয়া নামে একটা দ্বীপ আছে, ওই দ্বীপ হয়ে আপনি হচ্ছে অ্যান্টার্কটিকাতে যেতে পারবেন। অ্যান্টার্কটিকাতে, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকার বিপরীত অঞ্চলকে বলা হয় আর্কটিক। তাহলে আর্কটিকের বিপরীত অঞ্চলকে কি বলা হচ্ছে? অ্যান্টার্কটিকা বলা হচ্ছে। ওকে। তারপর আসেন, তারপরে হচ্ছে আমরা ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। রাশিয়া যদিও ভৌগোলিকভাবে এশিয়াতে পড়েছে, কিন্তু রাশিয়া নিজেদেরকে কি বলে দাবি করে? তারা দাবি করে আমরা ইউরোপের রাষ্ট্র। এবং তাদের রাজধানী যেহেতু ইউরোপে অবস্থিত, সেহেতু তারা ইউরোপের রাষ্ট্র হিসেবে আপনার কি স্বীকৃত। তারপর ওশেনিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, এটার নাম ছিল আগে অস্ট্রেলিয়া, পরবর্তী 2006 সালে এটার নামকরণ করা হয়েছে কি ওশেনিয়া নামে নামকরণ করা হয়েছে। ওশেনিয়াতে টোটাল 3টা মহাদেশের সম্মিলন। এখানে এখানে এশিয়াও আছে, এখানে অস্ট্রেলিয়াও আছে, এখানে আরেকটা ওশেনিয়াও আছে। তাহলে 3টা মহাদেশের সম্মিলনকে বলা হচ্ছে ওশেনিয়া মহাদেশ একত্রে। তবে ওশেনিয়া শব্দের অর্থ কিন্তু আপনার কি প্রশান্ত মহাসাগরের দ্বীপসমূহ। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে যে ওশেনিয়া শব্দের অর্থ কি প্রশান্ত মহাসাগরের দ্বীপসমূহ, এটাকে বলা হচ্ছে ওশেনিয়া। তাহলে ওশেনিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পুরো দেশটাই কিন্তু একটা মালভূমি, একটা কি মালভূমি, অর্থাৎ এটাকে বলা হয় মহাদেশীয় মালভূমি। মহাদেশীয় মালভূমি, ঠিক আছে। আর হচ্ছে সবচেয়ে ছোট দেশের নাম কি আপনার? নাউরু। ঠিক আছে, নাউরু হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। এটার নাম এটা কি, এটা হচ্ছে আপনার ওশেনিয়া মহাদেশের সবচেয়ে ছোট রাষ্ট্র। তাহলে আমরা এখানে মহাদেশগুলো দেখবো, 5টা কি আছে, 5টা মহাসাগর আছে সেই মহাসাগরগুলো, এবং 7টি মহাদেশ আছে সেই মহাদেশগুলো। এই মহাদেশগুলো কিন্তু একসময় একত্রিত অবস্থায় ছিল। পরবর্তীতে তাদের পৃথিবী কিন্তু কিছু প্লেটের উপর অবস্থিত, তাই না? এগুলোকে বলা হয় ট্যাকটনিক প্লেট। পৃথিবীতে এরকম আপনার 7টা বড় প্লেট আছে, 8টা ছোট প্লেট, কি বলে আপনার 8টা মাঝারি প্লেট আছে, এবং হচ্ছে 20টা কি আছে, ছোট প্লেট আছে। তাহলে বড় 7টা, মাঝারি 8টা, এবং হচ্ছে ছোট 20টা প্লেট আছে। এই প্লেটগুলোর উপরে পৃথিবী কিন্তু দাঁড়িয়ে আছে। এবং পৃথিবীর নিচে আমরা জানি সবকিছুই কিন্তু পানি। এখানে 71 ভাগ জল আছে এবং 29 ভাগ কি আছে, স্থল আছে। ওকে। পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি ভূমির পরিমাণ বেশি, দক্ষিণ গোলার্ধে ভূমির পরিমাণ কম, অর্থাৎ পানির পরিমাণ বেশি। অর্থাৎ দেখবেন দক্ষিণ গোলার্ধে কিন্তু এই যে এই এলাকাগুলো, সব এলাকাগুলো কিন্তু মোটামুটি ফাঁকা এলাকা। কি এলাকা? ফাঁকা এলাকা। ওকে। তাহলে আশা করি আমরা মোটামুটি যে বিষয়গুলো একটু দাগিয়ে দিয়েছি এগুলো একটু আহ, আহ, আপনাদের পড়তে হবে মনোযোগ দিয়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের যেহেতু ওই যে আমরা যেহেতু সায়েন্সের বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, সাধারণ জ্ঞানটা যেহেতু আমাদের খুব বেশি সময় আমরা দিতে পারবো না, সেহেতু অল্প অল্প যে জিনিসপত্র দিয়েছি এগুলোও যদি আপনারা পড়েন ভালো মতো, আশা করি আপনারা পারবেন। এবং আমাদের তো রেটিনার ডাইজেস্ট আছে, এবং আমাদের এই যে পিডিএফ আছে, এইগুলো থেকে আপনারা কাইন্ডলি জেনে নেবেন। ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভ